So we're starting the medical physics chapter, which is interesting part, application of physics. So আজকে আমরা আমাদের মেডিকেল ফিজিক্স অ্যাকচুয়ালি আছে হচ্ছে বেসিক্যালি তিনটা পার্ট, টেকনিক্যালি চারটা। উই হ্যাভ দ্য আল্ট্রাসাউন্ড, উই হ্যাভ দ্য এক্সরে থেকে আমাদের সিটি স্ক্যানিং পড়তে হবে, হুইচ ইজ ভেরি ক্লোজ টু ইচ আদার, অ্যান্ড দেন উই হ্যাভ পিটি স্ক্যানিং। তোমাদের আমি আজকে আল্ট্রাসাউন্ড পড়াবো না, আজকে আমি তোমাদেরকে এক্সরে, সিটি স্ক্যানিং এবং পিটি স্ক্যানিং এই তিনটা জিনিস পড়াবো, আল্ট্রাসাউন্ড পড়াবো নেক্সট ক্লাসে। আচ্ছা, খেয়াল করি পার্টসগুলো কী কী। প্রথম যে জিনিসটা আমাদের খেয়াল করা লাগবে সেটা হচ্ছে এক্সরের জন্য আমাদের সিলেবাসে আছে হচ্ছে হাউ উই ক্যান প্রডিউস এক্সরে। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, অ্যান্ড দেন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ ক্যান উই ইউজ দ্য এক্সরে টু ডু দ্য ডায়াগনোসিস। সো দুইটা পার্টি আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রোডাকশনের জন্য এক্সরের জন্য প্রাইমারিলি একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, সেই স্টেটমেন্টটা হচ্ছে এরকম: whenever charged particles are accelerated or decelerated they emit photon. এই কথাটাকে ভালো করে মাথায় ঢুকান। whenever charged particles are accelerated or decelerated they emit photons. আচ্ছা, এই প্রসেসের মধ্যে আমাদের প্রথমে হচ্ছে আমরা কিছু চার্জ পার্টিকেলকে আমরা আগে অ্যাক্সিলারেট করব, ডিসিলারেট করব। Acceleration will happen over a long duration. That's why the photon will not be emitted. But when the deceleration will happen for a very small duration, we're going to have a large deceleration. Then the photons will be coming out. এইখানে আমাদের সিলেবাসের জন্য প্রাইমারিলি আমরা জিনিসটা দেখতেছি সেটা একটু খেয়াল দেখাই আপনাদেরকে। এক্সরে প্রোডাকশন করার প্রাইমারি মেকানিজম হচ্ছে এইটা। সেখানে কি কি হইতেছে আমি বলতেছি, এন্ড দেন আমি এখান থেকে কিছু জিনিস তোমাদেরকে পড়ে দেখাবো। আগে এই জিনিসটা, এই ফিগারটাকে ভালো করে একটু বুঝেন যে এখানে কি কি আছে। এভরিথিং This is a highly simplified figure for how the X-ray actually works. This is an evacuated chamber. The blue border that you see is an evacuated chamber. এখানে আছে হচ্ছে where we have a solenoid coil which is run by an AC supply. It's a low voltage coil but it has a high current. High current থাকার advantage হচ্ছে the power that is developed in the heated metal filament is very high. We are essentially giving enough heat energy to the electrons that is available over here so that they can get enough energy to become free from the atom. একটা ইলেকট্রনকে অ্যাটম থেকে ফ্রি করার জন্য আমাদেরকে সার্টেন অ্যামাউন্ট অফ একটা এনার্জি দিতে হয়, যেটাকে আমরা কোয়ান্টাম ফিজিক্স চ্যাপ্টারে পড়ছিলাম। লাইক এক্সিস্টিং শেল থেকে ইনফাইনাইট নাম্বার অফ শেলে মুভ করতে যতটুকু এনার্জি দরকার, ওই ডিফারেন্সটুকু এনার্জি যদি আমরা একটা ইলেকট্রনকে দিতে পারি তাহলে ইলেকট্রনটা অ্যাটম থেকে পুরোপুরি ফ্রি হতে পারে। সো উই ক্যান প্রোভাইড দ্যাট অ্যামাউন্ট অফ এনার্জি। Evacuated মানে হচ্ছে this is vacuum. There is no air present over here because you're going to be moving electrons through this tube. Evacuated মানে vacuum. So we are I think your mic is off. Oh no. আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ স্যার, it is. আচ্ছা, সরি বাবা। আচ্ছা, so here we have the low voltage connection, and this blue boundary is an evacuated chamber. There is no air inside. That is necessary. কেন necessary একটু পরে বলতেছি। And over here on the left side we have a low voltage high current coil that is responsible to heat up this filament. এই ফিলামেন্টে আমরা অতটুকু টেম্পারেচার গেইন করব, প্রোভাইড করব যাতে করে আমাদের এইখানকার ইলেকট্রনগুলা তাদের ফ্রি হওয়ার জন্য, মেটাল অ্যাটম থেকে পুরোপুরি ফ্রি হওয়ার জন্য নেসেসারি অ্যামাউন্ট অফ এনার্জি পেতে পারে। সো দিস সোর্স is going to be continuously producing free electrons around itself, and these electrons are going to be shot in a normal scenario in all directions readily outwards like the ray of the sun. However, that is not very useful for us because we want these electrons to travel in a very specific direction, and to provide that we are connecting the low voltage supply with another metal target over here which is called the anode. এই টার্গেট ম্যাটেরিয়াল এখানে একটা রেক্ট্যাঙ্গুলার একটা পিস এক্সট্রা মেটাল দেওয়া আছে, কেন দেওয়া আছে সেটা পরে বলতেছি। We provide a high voltage DC supply. এই DC supply voltage টা খেয়াল করো, this is a high voltage supply. The negative end is connected to the low voltage supply. The positive end is connected over here, which is also connected to the earth connection. The reason we have the connection in this way is because whenever this thing is going to be continuously producing electron, and because of the high DC voltage connection, this part is highly positively charged and this part is highly negatively charged because of the high DC voltage. In other words, you can say because the positive end is connected to the ground, you can also say this is perfectly earthed and this is highly negative. So once again there is a very strong electric field and this end is pulling the electrons very strongly.
So as the electrons will be produced from here, they will be attracted by the electric field and they will be making their journey towards right. সবগুলো ইলেকট্রনই এসে আমাদের এই রেক্ট্যাঙ্গুলার পিস অফ মেটালকে হিট করবে না, কিছু কিছু ইলেকট্রন আমাদের এই অ্যাশ কালার মেটালটাকে হিট করবে। এই শেপটার পারপাসটা হচ্ছে এরকম, whenever the electrons will come and hit over here, as the electrons will hit this metal surface, the holder and also the target metal, they will be decelerated by the collision, and whenever they will be decelerated, that deceleration will cause them to emit the photons. এবং কতটুকু ভ্যালুর ফোটন তারা এমিট করবে, দ্যাট ডিপেন্ডস আপন দ্য অ্যামাউন্ট অফ ডিসেলারেশন। যদি 100% ডিসেলারেশন হয় তাহলে পুরো কাইনেটিক এনার্জিটাই একটা সিঙ্গেল ফোটন হিসেবে বের হয়ে আসবে। সো ইলেকট্রনিক্স মনে করা হচ্ছে একটা ইলেকট্রন আমাদের, আচ্ছা শিওর, মনে করো একটা ইলেকট্রন আমাদের আসতেছে হচ্ছে ধর 10 জুল এনার্জি নিয়ে বের হচ্ছে, 10 জুল এনার্জি নিয়ে বের হচ্ছে মানে হচ্ছে এখানে আমাদের যে ভোল্টেজটা আমরা প্রোভাইড করছি এবং একটা ইলেকট্রনের যে চার্জ, আমরা যদি ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করি, এনার্জি ক্যান বি ক্যালকুলেটেড ইন টার্মস অফ ভোল্টেজ ইনটু চার্জ। এটা হচ্ছে ভোল্টেজের বেসিক ডেফিনেশন থেকে আসে, চার্জ পার এনার্জি পার চার্জ থেকে। সো আমরা ডিসি ভোল্টেজ সোর্সের ভোল্টেজ এবং ইলেকট্রনের চার্জ এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ম্যাথমেটিক্যালি বের করতে পারবো। সো ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.16 × 10⁻⁹ কুলম, আর ডিসি যে ভোল্টেজটা আছে সেটা আমরা ইউজুয়ালি এখানে কিলো ভোল্ট বা মেগা ভোল্ট লেভেলে একটা ভোল্টেজ প্রোভাইড করি। This is a very high voltage source, but the current is actually quite small because the electrons are traveling in terms of numbers, not in terms of lumps. যতগুলো মেটালিক, যতগুলো ফ্রি ইলেকট্রন এখানে প্রডিউস হচ্ছে ততগুলো ইলেকট্রন ট্রাভেল করবে। So it's not a very high current scenario, but it's a very high voltage scenario. So each electron, thank you. O levels এর MCQ পেপার সলিউশন চেক করা হয়েছে না? হ্যাঁ, এমসিকিউ গুলো মানে একটু পরে সলিউশন ক্লাস আছে, একটু যদি জিজ্ঞেস করে, যদি সলিউশন করা হয় তাহলে কিছু লাগবে না, সলিউশন মানে ওরা 7:30 ক্লাস করতে আসবে তো তখন এমসিকিউটা সলভ করাবো, ঠিক আছে? So these electrons are going to get that much kinetic energy from the electric field as they're going to accelerate through this distance, and as they will come and hit the metal target, they'll be decelerating. এই ডিসেলারেশনটা ডিফারেন্ট ইলেকট্রনের ডিফারেন্ট ভাবে হতে পারে। Very few electrons might have a head-on collision with the target atom and come perfectly stationary in a first collision. এইটা হওয়ার ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি অনেক কম, বিকজ ইফ ইউ থিঙ্ক এই জায়গাতে এই মেটাল যে টার্গেটটা আছে এখানে অ্যাটমের স্ট্রাকচারগুলো কিরকম, এরকম না? মনে করো এটা হচ্ছে আমাদের অ্যাটম, ফিগার নট ডাউন টু স্কেল। একটা ইলেকট্রন এসে যদি পারফেক্টলি একটা অ্যাটমকে হেড অন কলিশন করে, then it might become perfectly stationary. But it is also possible that atoms are mostly empty space, so ইলেকট্রনগুলো এসে সাইড দিয়েও পাস করতে পারে। They might have multiple different bounces and then become stop. তার মানে তাদের সবগুলো ডিসেলারেশন একটা সিঙ্গেল স্টেজে হওয়ার লাইকলিহুড অনেক কম, বাট হইতে পারে, বুঝা যাচ্ছে? সো ইলেকট্রনগুলো যখন আমাদের মাল্টিপল ডিফারেন্ট স্টেজে ডিসেলারেট হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিসেলারেশনের জন্য ইন্ডিভিজুয়ালি একটা করে ফোটন বের হবে, এবং সে যতটুকু ডিসেলারেশন হবে অতটুকু ডিসেলারেশনের রিলেভেন্ট কাইনেটিক এনার্জি অ্যামাউন্টটা বের হয়ে আসবে। হোয়াট ডু আই মিন বাই দিস? জিনিসটা খেয়াল করেন। মনে করেন আমরা এইখান থেকে যখন ইলেকট্রনগুলোকে সেন্ড করতেছি, অন এভারেজ লেটস সে ইচ ইলেকট্রন অন এভারেজ ইজ কামিং উইথ অ্যান এনার্জি অফ 10 জুল। দিস ইজ নট লাইকলি, দিস ইজ এ হাইলি হাইপোথেটিক্যাল ভ্যালু, জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই 10 জুল অ্যামাউন্ট অফ এনার্জি একটা ইলেকট্রন, কাইনেটিক এনার্জি একটা ইলেকট্রন যদি আমাদের টার্গেটে হিট করে একবারই স্টপ হয়, পুরো 10 জুল অ্যামাউন্ট অফ এনার্জিটাই আমাদের ফোটন হিসেবে বের হয়ে আসবে। But let's say this 10 joule breakdown happened in multiple different stages. মানে ফার্স্ট বাউন্স হওয়ার পরে সে ডিসেলারেট করার পর তার কাছে আসে হচ্ছে 7 জুল। তার মানে আলটিমেটলি এখান থেকে বের হবে হচ্ছে, বলেন, তার মানে হচ্ছে তার প্রথমবার তার থেকে একটা 3 জুল একটা এনার্জি বের হবে। তারপর মনে করে আরেকবার ডিসেলারেট হলো, আরেকবার ডিসেলারেট হয়ে তার এনার্জি হয়ে গেল মনে করো লেটস সে 2 জুল। তার মানে হচ্ছে এখান থেকে তার 5 জুল অ্যামাউন্টের একটা ফোটন বের হবে। তারপর মনে করো সে পারফেক্টলি 0 জুল বের হলো, তার মানে তার থেকে আবার 2 জুল একটা এনার্জি বের হবে। সো 10 জুলটা তিনটা ডিফারেন্ট স্টেজে ভাগ হয়ে বের হতে পারে। Perfectly যে ইন্টিজার নাম্বার হবে ব্যাপারটা এরকম না, you can have 3.01, 3.02. So depending upon the acceleration you can have a breakdown of energies that can have a continuous variation which is probabilistic. বুঝা যাচ্ছে? মানে হচ্ছে লাস্ট অ্যান্সার মানে হচ্ছে যে সবগুলো ইলেকট্রন পারফেক্টলি একটা ডিসেলারেশন থেকে স্টপ হবে ব্যাপারটা এরকম না। কারো কারো ডিসেলারেশন বেশি হতে পারে, কারো কারো ডিসেলারেশন কম হতে পারে, কারো কারো ডিসেলারেশন একটা স্টেজে হতে পারে, দুটো স্টেজে হতে পারে, 3-4টা স্টেজে হতে পারে, ডিপেন্ডিং আপন ওয়্যার দে আর হিটিং অন দ্য টার্গেট মেটাল লোকেশন। কারণ এখান থেকে তো আমাদের একটা স্ট্রিম অফ ইলেকট্রন বিমের আকারে এসে ট্রাভেল করতেছে, দে আর হিটিং ইন এভরিওয়্যার ওভার হিয়ার, এবং কিছু কিছু ইলেকট্রন এদিক থেকে বেন্ড হয়ে এসে এদিকে হিট করতে পারে, বিকজ দ্য ইলেকট্রিক ফিল্ড উড বি সামহোয়াট এলিপ্টয়েড। বুঝছো? সো ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো যে লাইন বরাবর থাকবে চার্জ পড়ে ওই লাইন বরাবরই ট্রাভেল করবে।
সো ওই জন্য সবগুলো ইলেকট্রন পারফেক্টলি একবারে স্টপ হবে না। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ এনার্জি। আচ্ছা, এটা হচ্ছে একটা পার্ট যে ইলেকট্রনগুলো এসে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় হিট করতেছে এন্ড দে ক্যান হ্যাভ ডিফারেন্ট অ্যামাউন্ট অফ এমিশন। Very few electrons can have the deceleration in a single go, and as a result all the kinetic energy can come out as a single extra photon. আরেকটা জিনিস খেয়াল করেন, আলটিমেটলি এই টিউবের যেখানে আমাদের এক্সরেটা হবে এই টিউবটার সামনে এইখানে থাকবে হচ্ছে পেশেন্ট। পেশেন্টের মধ্যে হাড্ডি আছে, পেশেন্টের মধ্যে পেট আছে, পাকস্থলী আছে, এন্ড লাংস এন্ড এভরিথিং সবকিছু আছে। এটা হচ্ছে পেশেন্টের বডি। পেশেন্টের বডির নিচে থাকবে হচ্ছে আমাদের এক্সরে ফিল্ম বা এক্সরে সেন্সর, যেটা দিয়ে আমরা নর্মালি এক্সরে ইমেজটা প্রডিউস করি, দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ দ্যাট উই গেট। bones absorb more, flesh doesn't absorb as much, so flesh appear to be more black and bones appear to be more white. After the developing the film we get that kind of image. So আমাদের এইমটা হচ্ছে যে এক্সরে ফোটনগুলো বের হচ্ছে এইখান থেকে এক্সরে ফোটনগুলো রেডিয়ালি অনেক দিকেই বের হইতে পারে, এন্ড কিছু কিছু এক্সরে ফোটন অবজেক্টের ভেতরের দিকেও পাস করবে। So significant amount of energy that the electrons are bringing in will be absorbed within this metal target head as heat energy. সব এক্সরে ফোটন কি হবে না, আমাদের আলটিমেটলি এই উইন্ডো দিয়ে বের হবে না, বাট সিগনিফিকেন্ট একটা পোর্শন যাতে বের হয় এই জন্য আমরা এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করছি, যাতে করে একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ এক্সরে এনার্জি এক্সরে ফোটন এই টিউব দিয়ে বের হতে পারে। এন্ড এই পেশেন্টটা এই জায়গাতে বসানো আছে, বুঝা যাচ্ছে? সো অ্যাঙ্গেলটা পারপাসটা হচ্ছে এরকম। এট দ্য সেম টাইম ইফ ইউ লুক ওভার হিয়ার, এখানে একটা জিনিস লেখা আছে কুলড মেটাল অ্যানোড। এটাকে কুলিং করা দরকার কেন? কারণ যেমন যেহেতু কন্টিনিউয়াসলি হিট করতেছি এবং কন্টিনিউয়াসলি হিট এনার্জি জেনারেট হচ্ছে বিকজ অফ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইনকামিং ইলেকট্রনস, ইফ ইউ ডু নট প্রোভাইড কুলিং pretty soon this metal head will start to melt. সো এটাকে আমাদের এটার জন্য আমাদের মানে এয়ার কনভেকশন মেকানিজম থাকতে পারে, ওয়াটার কুল সিস্টেম থাকতে পারে, বা there is a thing called কি বলে যে আমরা থার্মোকাপল পড়ছিলাম না, মনে আছে? ডিফারেন্ট মেটালের জাংশনে যদি আমরা ডিফারেন্ট টেম্পারেচার দিই তাহলে ইএমএফ জেনারেট হয়। এটা রিভার্স একটা ইফেক্ট আছে যে তুমি যদি ডিফারেন্ট মেটাল জাংশনের এক পাশে যদি ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করো তাহলে এক পাশে হট এক পাশে কোল্ড জেনারেট করতে হয়, which is called a Peltier effect or Peltier effect. সো আমরা যে কোনো ভাবে এই জিনিসটাকে কুলিং এর একটা মেকানিজম রাখতে হবে। দ্য কুলিং মেকানিজম ইজ ডেফিনেটলি নট ইনসাইড দ্য টিউব, দ্য কুলিং মেকানিজম ইজ ইনস্টলড অন দ্য আউটসাইড। কারণ ইনসাইডে আমাদের কোনো রকম ফিজিক্যাল মিডিয়াম থাকা যাবে না, বিকজ ইলেকট্রনস হ্যাভ টু ট্রাভেল ফ্রম হিয়ার টু হিয়ার আনঅবস্ট্রাক্টেড। দ্যাটস দ্য প্রাইমারি রিজন যে কেন আমাদের ইভ্যাকুয়েটেড চেম্বার লাগতো। যদি এয়ার পার্টিকেলস থাকে তাহলে তো ইনকামিং ইলেকট্রনসগুলো এয়ার পার্টিকেলসকে হিট করবে, দ্যাট ওয়ে ইউ আর নট গোনা হ্যাভ সাকসেসফুল এক্সরে প্রোডাকশন। সো আলটিমেটলি এখান থেকে আমাদের এক্সরে বিমগুলা এই উইন্ডো দিয়ে যতটুকু বের হবে অতটুকু পার্ট দিয়ে হচ্ছে আমরা পেশেন্টটাকে আমরা এক্সরে করতে পারবো। এটা হচ্ছে এক্সরে প্রোডাকশনের প্রাইমারি মেকানিজম। সো ইফ ইউ ওয়ান্ট টু টেক দ্য সামারাইজ ভার্সন, আমি তোমাদের পুরো প্যারাগ্রাফটা পড়ে দেখাচ্ছি একটু পরে। সেটা হচ্ছে electrons will be accelerated, electrons will be created in a low voltage high current coil by means of thermionic emission. Heat energy দিয়ে আমরা ইলেকট্রনগুলোকে ফ্রি করতেছি। Then the electrons will be accelerated using a high voltage DC supply from the cathode towards the anode. And as the incoming electrons will hit the metal anode, they will be decelerated. Depending upon how they decelerate, either all of the kinetic energy or portion of the kinetic energy will be emitted out as extra photons. বাকিটা হিট এনার্জি হিসেবে আমাদের স্টোর হয়ে যাবে। ওয়েস্ট, দ্যাটস বেসিক্যালি ওয়েস্ট, এক্স্যাক্টলি। মানে 100% এনার্জি আমরা এক্সট্রা ফোটনে কনভার্ট করতে পারবো না, কিছু একটা পোর্শন আমরা করতে পারবো। মানে দ্যাট ইজ এ বাই প্রোডাক্ট অফ দ্য সিস্টেম বিকজ whenever the extra photons will be released from those decelerated electrons, there is no control in which direction they will be produced. এক্সট্রা ফোটনটা র্যান্ডম যে কোনো ডিরেকশনে প্রডিউস হতে পারে। সো উপরের দিকে হতে পারে, নিচের দিকে হতে পারে, ডানে বামে অনেক দিকে হতে পারে। স্পেসিফিকলি যে এক্সরে ফোটনগুলো আমাদের এই উইন্ডো বরাবর প্রডিউস হবে আলটিমেটলি সেগুলোই আমাদের জন্য ইউজফুল হিসেবে কাজে দিবে। হ্যাঁ, আসতে পারে। এই যে মেটাল এই যে টিউবটা দেখতেছো, দিস ইজ অ্যাকচুয়ালি মেড ফ্রম ভেরি স্ট্রং থিক স্টেনলেস স্টিল টিউব। সো whatever the extra photons that those are hitting the wall, they're basically gonna get absorbed, and because of the cooling system the whole thing will be maintained within that temperature. কারণ হিটটা কনসেন্ট্রেট হচ্ছে কিন্তু এই জায়গায়, এখানে যে রেসিডুয়াল এক্সট্রা ফোটনগুলো যাচ্ছে তাদের যে হিটিং ইফেক্ট হচ্ছে খুবই মিনিমাল, বাট ইট উইল হ্যাপেন। সো 100% এক্সট্রা ফোটনস উইল নট বি কামিং আউট অফ দ্য উইন্ডো, আ স্মল ফ্র্যাকশন উইল বি কামিং আউট অফ দ্য উইন্ডো। বাট ওইটা দিয়েও যদি আমরা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ এক্সরে স্ক্যানিং করতে পারি, এটা এনশিওর করতে হলে তোমার এখানে প্রডিউস করতে হবে অনেক হিউজ অ্যামাউন্ট। যদি আমি স্ট্যাটিস্টিক্যাল একটা এক্সাম্পল মনে করো, লেটস সে তুমি হিসাব করে দেখলা যে টোটাল যতটুকু এক্সরে ফোটন আমরা এখানে প্রডিউস করি তার অ্যাবাউট 15% এখান থেকে অ্যাভেলেবল হয়। তো তুমি যদি এখানে
1000 ওয়াট পার মিটার স্কোয়ার একটা এক্সরে বিম চাও, তাহলে তোমাকে ওই প্রপোর্শনে তোমাকে এখানে এক্সরে ফোটন প্রডিউস করতে হবে। সো দ্যাট উইল দ্যাট ইন দ্যাট ওয়ে ইউ হ্যাভ টু কন্ট্রোল হাউ মাচ ইলেকট্রনস ইউ আর জেনারেটিং ওভার হিয়ার। এবং আরেকটা ইন্টারেস্টিং পার্ট দেখেন, এই হাই ভোল্টেজ সাপ্লাইয়ের নেগেটিভ এন্ডটাকে আমরা এখানে কানেক্ট করছি, দেখছেন? এটা আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, যখন এই কয়েল থেকে কন্টিনিউয়াসলি ইলেকট্রন রিলিজ হয়ে হয়ে আস্তে আস্তে ডান দিকে আসতে শুরু করবে, মেটালটাকে হিট করবে, এই কয়েলটা তো আস্তে আস্তে কি হওয়ার কথা, পজিটিভ হয়ে যাওয়ার কথা না? বাট বিকজ উই হ্যাভ দ্য লো হাই ভোল্টেজ নেগেটিভ সাপ্লাই ওভার হিয়ার, যখনই কিছু ইলেকট্রন বের হচ্ছে ইমিডিয়েটলি ইলেকট্রনগুলো কি হচ্ছে, আবার রিপ্লেনিশ হয়ে যাচ্ছে, হাই ভোল্টেজ সাপ্লাই থেকে ইলেকট্রনগুলো আসতেছে। সো উইদিন দিস আউটার সার্কিট দের ইজ এন ইলেকট্রন ফ্লো ইন দিস ওয়ে। ইলেকট্রন এই ভোল্টেজ থেকে এসে এই কয়েল দিয়ে এসে এনার্জাইজ হয়ে বের হয়ে হিট করে অ্যাবজর্ব হয়ে আবার এই ওয়্যার দিয়ে আবার ভোল্টেজ সোর্সে ব্যাক করতেছে। অ্যান্ড টু মেক শিওর দের ইজ নো শর্টেজ অফ ইলেকট্রন এনিওয়্যার, উই হ্যাভ দ্য আর্থ ওয়্যার কানেকশন ওভার হিয়ার। যে ইলেকট্রন যদি কোনো সময় কোনোভাবে কিছু বের হয়ে যায়, ইলেকট্রন দরকার মতো উপরে উঠবে বা বের হবে। মোট মিলে আমরা এই ওয়্যারটাকে পারফেক্টলি জিরো ভোল্টেজে মেনটেন করতেছি। জিরো ভোল্টেজে মেনটেন করার আরেকটা সুবিধা হচ্ছে, whenever you keep the anode at zero voltage, the whole cooling effect becomes much too simpler to operate. কারণ হাই ভোল্টেজ সাপ্লাই থাকলে তোমার ওয়াটার মলিকুলসগুলা আয়োনাইজ থাকলে সেখান থেকে কিছু ইম্পিউরিটিস থেকে ইলেকট্রোলাইসিস হওয়ার একটা প্রবলেম থাকে। সো দ্য আর্থ কানেকশন ইজ অলসো ইউজফুল ইন দ্যাট ম্যানার অ্যাজ ওয়েল। এই পার্টটুক বুঝা গেছে কিনা যে প্রোডাকশন এখানে কি কি হচ্ছে? আচ্ছা, এরপরে আমাদের জিনিসটা দেখা লাগবে, where there is a graph that we have to understand. এই গ্রাফটা একটু দেখেন। গ্রাফটা আমি মুছি আগে, তারপর আমি আলাপ করতেছি। এই গ্রাফের আগে এক্সিস গুলো ভালো করে দেখো, এক্সিস গুলো দেখো, তারপর আমি বাকি পুরোটা পার্ট বাই পার্ট আলাপ করতেছি। ওয়াই এক্সিসে কি দেওয়া আছে দেখেন তো। ওয়াই এক্সিসে দেওয়া আছে ইন্টেন্সিটি, এক্সিসে দেওয়া আছে ওয়েভলেংথ, নট ফ্রিকোয়েন্সি। বি ভেরি কেয়ারফুল। ওয়েভলেংথ যত ছোট হবে ফ্রিকোয়েন্সি তত কি হবে, বেশি হবে। ওয়েভলেংথ যত ছোট হবে ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। এই জিনিসটা ভালো করে মাথায় রাখেন। কেন বলতেছি, ইন্টেন্সিটি মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়াট পার মিটার স্কোয়ার। ইন্টেন্সিটি ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। This is actually a measure, watt per meter square. This is actually a measure that একটা certain wavelength এ আমরা কতটুকু এক্সরে ফোটন পাচ্ছি। ফর এক্সাম্পল, আমরা যদি এই ওয়েভলেন্থে মেজার করি, এই এক্সাক্ট ওয়েভলেন্থে অ্যাভেলেবল ইন্টেন্সিটি হচ্ছে এই অ্যামাউন্ট। এই এক্সরে ওয়েভলেন্থ ভ্যালুতে অ্যাভেলেবল এই ওয়েভলেন্থ হচ্ছে ইন্টেন্সিটি হচ্ছে এই অ্যামাউন্ট। তার মানে ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ এ বোলসম্যান ডিস্ট্রিবিউশন কাইন্ড অফ কার্ভ দেখা যাচ্ছে। এই কার্ভটা হওয়ার বেসিক রিজন হচ্ছে যে বলছিলাম প্রবাবিলিস্টিক্যালি সবগুলো ইলেকট্রন কি হয় না, ইকুয়ালি ডিসেলারেট হয় না। কারো ডিসেলেশন এমন বেশি হয়, কারো ডিসেলেশন এমন কি হয়, কম হয়। সো ওই জন্য there is a statistical curve there is. However, এখানে যে একটা শার্প কাট অফ আছে না, there is a y axis intercept. এই axis intercept রিপ্রেজেন্ট করতেছে the smallest possible wavelength you can get for that scenario. স্মলেস্ট পসিবল ওয়েভলেন্থ কখন হবে, যদি একটা ইনকামিং ইলেকট্রনের 100% কাইনেটিক এনার্জি একটা ফোটনে কনভার্ট হয়। So if the electron is decelerated to rest by a single collision, then all of its kinetic energy can be given out as a single extra photon, এবং এই ফোটনের এনার্জি হবে সবচেয়ে বেশি। In other words, if you consider the formula, ফোটনের এনার্জি ফর্মুলা হচ্ছে equals to hf। এনার্জি যদি অনেক বেশি হয় তাহলে ফ্রিকোয়েন্সি অনেক কি হবে, বেশি হবে। তার মানে ওয়েভলেন্থ অনেক কি হবে, কম হবে, বাট জিরো হবে না কিন্তু। Try to understand, because c equals to f lambda, you cannot have zero wavelength. Zero wavelength would mean infinite frequency. There is nothing as infinite frequency. So ওই জন্য আমাদের এখানে একটা sharp cutoff আছে। This cutoff or this x-axis intercept represent the smallest wavelength of X-ray photon that you can get. In other words, these are the most energetic X-ray photons you can get. Statistically, it is very less likely to happen, but it can happen. And then we have a continuous distribution because different electrons decelerate at different random values. এখন কোশ্চেন হচ্ছে এখানে যে ইন্টেন্সিটি মানে হচ্ছে ওই স্পেসিফিক ওয়েভলেংথে কতগুলা এক্সরে ফোটন প্রডিউস হচ্ছে, এনার্জি পার সেকেন্ড পার মিটার স্কোয়ার। সো এনার্জি ইন দিস কেস উড মিন দ্যাট হাউ মেনি এক্সরে ফোটনস আর রিলেভেন্ট ফর দ্যাট ওয়েভলেংথ। মনে করো হচ্ছে একটা সার্টেন ওয়েভলেংথে ভ্যালু যদি তোমার পার সেকেন্ডে 2000 ফোটন প্রডিউস হয়, আর আরেকটা ওয়েভলেংথ যদি তোমার 20000 ফোটন প্রডিউস হয়, তাহলে অবভিয়াসলি 20000 photon will produce give you a much bigger amount of energy output. So intensity in this case in general means how many X-ray photons are produced per second. আমি এটা বোঝানোর জন্য ধরে নিয়েছিলাম। হ্যাঁ 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 মানে এক একটা ফোটনের না, এক একটা ইলেকট্রনের
ইনকামিং ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ধরে নিয়েছিলাম 10 জুল, এবং যদি আমাদের 100% 10 জুলই যদি একটা সিঙ্গেল কলিশনে বের হয়, সেক্ষেত্রে স্মলেস্ট ওয়েভলেন্থ তুমি পাওয়া হচ্ছে 10 জুল ওয়ার্থ অফ এ ফোটন, তার যে ওয়েভলেন্থ ভ্যালু আসে সেটা, অথবা এর থেকে আরো কম হতে পারে ইফ দেয়ার ইজ মোর ফ্রিকশন, মাল্টিপল ডিফারেন্ট স্টেজেস অফ ডিসেলারেশন। 10 জুল থেকে তোমার আর একটু কম হতে পারে, আর একটু কম হতে পারে, ডিপেন্ডিং আপন দ্য collision type, depending on the location where the electrons are coming and hitting the metal targets. এটা একটা পার্ট আছে। আরেকটা জিনিস যেটা ক্যারেক্টারিস্টিক পার্ট, সেটা হচ্ছে এখানে কিছু স্পাইক দেখা যাচ্ছে, দেখছো স্পেসিফিক কিছু স্পাইক আছে। এই স্পাইকগুলোর মিনিংটাকে ভালো করে বুঝি। এই স্পাইকগুলো হচ্ছে কোন এক্সিসে? ইন্টেন্সিটি এক্সিসে। তার মানে হচ্ছে স্পেসিফিকলি এই ওয়েভলেন্থ বরাবর আমাদের ইন্টেন্সিটি অফ এক্সরে ফোটন অনেক বেশি। এখানে একটা ওয়েভলেন্থ আছে, এখানে একটা ওয়েভলেন্থ আছে, এখানে একটা ওয়েভলেন্থ আছে। তার মানে হচ্ছে দিস মেটাল টার্গেট that was over here, মুছি, this metal target that was over here is likely to produce a huge number of X-ray photon at this wavelength, this wavelength, this wavelength, and this wavelength. এই পাঁচটা ওয়েভলেন্থে আমাদের produced X-ray photoনের নাম্বার অনেক বেশি। If you wonder why, because these 5 wavelength values happen to be the characteristic wavelength of the jumping of the electrons. আমরা কোয়ান্টাম ফিজিক্সে পড়ছিলাম না যে আমাদের ইলেকট্রনগুলোর শেলের কিছু গ্যাপ ছিল, মনে আছে? And electrons of a certain outer shell layer or inner shell layer would always prefer to absorb an energy amount that is exactly equal to the gap size. Equal gap size energy সে absorb করে উপরে উঠে, আবার equal energy সে কি করতে চায়? রিলিজ করতে চায়। So ইলেকট্রনের preferable amount of energy হচ্ছে jump size এর equal size. এই যে ফ্রিকোয়েন্সিগুলো দেখতেছি, these X-ray photons will not be emitted from the incoming electron. কথাটা খুব ভালো করে বুঝো। I'm talking about two different electrons over here. One is the incoming electron, and the other one is the metal target electron. Metal target electron মানে হচ্ছে যে ইলেকট্রনগুলা এই গোল্লা 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 অ্যাটমগুলোর মাঝখানে আছে, which are a part of this black object. ঠিক আছে? এটা টাংস্টেন হতে পারে, এটা তোমার মলিবডেনাম হতে পারে, ডিপেন্ডিং আপন হোয়াট কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি ইউ ওয়ান্ট টু জেনারেট, ইউ ক্যান চুজ ডিফারেন্ট টাইপ অফ মেটাল টার্গেট। এবং এই জিনিসটার চয়েস একটা ইম্পর্টেন্ট পার্ট, বিকজ ডিফারেন্ট পারপাসে আমরা ডিফারেন্ট স্ট্রেংথের এক্সরে ফোটন প্রডিউস করতে চাই। যেমন এক্সাম্পল হচ্ছে, we can use X-ray for human scanning. We can also use X-ray to scan a cat in veterinary laboratories, in veterinary hospitals. And কথা হচ্ছে একটা হিউম্যান বিংকে স্ক্যান করার জন্য তোমার যতটুকু স্ট্রং বা যতটুকু পেনিট্রেটিং পাওয়ারের এক্সরে দরকার, একটা ক্যাটকে স্ক্যান করার জন্য তার থেকে আরো অনেক লেস পেনিট্রেটিং পাওয়ারের স্ক্যানিং দরকার। In the same way, if you have a, let's say, regular person who is, let's say, 40 years of age but only 50 kg in mass, তার যে বোন থিকনেস থাকবে, on the other hand, if there is a 50-year-old person who is a bodybuilder of 130 kg mass, huge person, তার বোন থিকনেস কিন্তু কি হবে? ডিফারেন্ট হবে। So you would require to produce different strength of X-ray beams for different purposes. Then if you think for other cases, for example, let's say we can also use X-ray for quality control in industrial purposes. We can also use X-ray in airports for scanning the luggages. So different purposes জন্য আমাদের different penetrating power X-ray produce করতে হয়, and depending upon the use, we can swap out those elements for different scenarios. And people who are the X-ray technicians, they know precisely, or they have a chart to direct যে কোন body weight personের জন্য কতটুকু স্ট্রেংথের ম্যাটেরিয়াল দিতে হবে। So important part, আমাদের they would burn. They would just vaporize. Well, if they don't get vaporized, they would definitely get cancer. That's the মানে immediate outcome হতে পারে if you mismatch the value. Either তুমি কোনো মানে let's say একটা let's say তুমি একটা মানে I'll tell you, let's say if you are trying to use the X-ray beam that you are supposed to use for a cat, for a person to the X-ray who has a body mass of let's say 130 kilogram, তোমার X-ray তে কোনো diagnostic data আসবে না, because the penetrating power of X-ray you're going to be generating is going to be absorbed equally in their flesh and bone. So তোমার ইমেজে পুরো একটা 100% black আসবে, because his entire body will be capable to absorb it. X-ray image প্রডিউস করার জন্য আমাদের এমন একটা পাওয়ারের X-ray দরকার, এমন একটা পেনিট্রেটিং পাওয়ার X-ray দরকার, which will be absorbed by the flesh, which will be
ট্রান্সপারেন্ট ফর দ্য ফ্ল্যাশ বাট অপেক ফর দ্য বোনস। বোনস যাতে সেটা পারফেক্টলি অ্যাবজর্ব করতে পারে, বাট ফ্লেশের মধ্যে যাতে কী করতে পারে, ইজিলি ট্রান্সমিট হয়ে চলে যেতে পারে। সো ওই বর্ডার লাইন ভ্যালু যখন তুমি অ্যাপ্লাই করবা, দেন ইউ আর গোনা গেট দ্যাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কন্ট্রাস্ট ইমেজ। এর চেয়ে যদি বেশি উইক দাও তাহলে পুরোটাই ব্ল্যাক হবে, এর চেয়ে যদি বেশি স্ট্রং দাও তাহলে পুরোটাই হোয়াইট হবে। সো পারফেক্ট ইমেজ পাওয়ার জন্য একটা স্পেসিফিক স্ট্রেংথের এক্সরে দরকার। কথা বোঝা যাচ্ছে? অলরাইট। না, আরেকটা ফ্যাক্টর আছে। আরেকটা ফ্যাক্টর আছে হচ্ছে, গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আমরা এইখানে কতটুকু ভোল্টেজ দিছি। আমরা যদি এই ডিসি ভোল্টেজটা বেশি বাড়ায় দিই তাহলে ওই 10 জুলের জায়গায় আমরা কি পাবো, আরো বেশি 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 কাইনেটিক এনার্জি পাবো। দ্যাট ওয়ে উই ক্যান অলসো হ্যাভ মোর হায়ার এক্সরে ভ্যালু। সো দুইটা ফ্যাক্টরি এফেক্ট করে। যেমন আমি তোমাকে জিনিসটা বলছি এরকম, সে লেটস সে if you are in a veterinary lab, you can have x-rays starting from Chihuahua all the way up to, let's say, কেউ তো ভাল্লুক পালে না, ভাল্লুক পালে মানুষ তো ভাল্লুক পালে না, let's say chimpanzee, ঠিক আছে? So they're gonna have that much range for that value. আছে, there are people who have chimpanzees as pet. Anyway, and then again, if you have for a human operation, then you will have a different range. So এই টার্গেট মেটালের প্রপার্টিটা ভ্যারি করে, and তুমি যদি মাইক্রো অ্যাডজাস্টমেন্ট করতে চাও, then this is the most convenient option. এখানে তুমি যত বেশি ভোল্টেজ দিবা, তোমার ইন্ডিভিজুয়াল এক্সরে ফোটনের এনার্জি তত কি হতে পারবে, বেশি হতে পারবে। বাট এটার পরে আরো কথাবার্তা আছে, আরো কথাবার্তা কি আছে সেটা পরে বলতেছি। আচ্ছা, একটা করে জিনিস একটা কভার করি। সো দুটো ডিফারেন্ট ইলেকট্রনের কথা বলছিলাম। একটা হচ্ছে ইনকামিং ইলেকট্রন। ইনকামিং ইলেকট্রন মানে হচ্ছে আমাদের এইখান থেকে যে ইলেকট্রনগুলো এসে হিট করতেছে, এগুলো কারণ হচ্ছে ইনকামিং ইলেকট্রন। আরেকটা বলছে কি ইলেকট্রন, মেটাল টার্গেট ইলেকট্রন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই যে স্পাইকের যে এক্সরে ফোটনগুলো বের হয়েছে, এই স্পাইকের এক্সরে ফোটনগুলো বের হবে হচ্ছে মেটাল টার্গেট থেকে। মেটাল টার্গেটের ইলেকট্রনগুলো, মেটাল টার্গেটের যে ইলেকট্রনগুলো আছে সেগুলো ইনকামিং ইলেকট্রন থেকে কাইনেটিক এনার্জি অ্যাবজর্ব করে আপার শেলে জাম্প করবে, অ্যান্ড দেন দে গোনা জাম্প ব্যাক টু দেয়ার অরিজিনাল শেল। এই জাম্প ব্যাক অ্যান্ড ফোর্থের মধ্যে তারা স্পেসিফিক কিছু অ্যামাউন্টের এক্সরে ফোটন রিলিজ করবে, এবং সেই স্পেসিফিক এক্সরে ফোটনগুলো হচ্ছে এই স্পাইক ভ্যালুগুলো। আর কন্টিনিউয়াস যে ডিস্ট্রিবিউশন দেখতেছো, এই স্পাইক ছাড়া বাকি টোটাল রেঞ্জের এক্সরে ফোটনগুলো আসবে কার কাছ থেকে, ইনকামিং ইলেকট্রন থেকে। কারণ ইনকামিং ইলেকট্রনের ডিসেলারেশন ডিফারেন্ট ভ্যালু হওয়া পসিবল। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মেটাল টার্গেটের অ্যাটমের, মেটাল টার্গেটের যে অ্যাটমগুলো আছে তাদের যে ইলেকট্রনগুলো আছে তাদের ডিসেলারেশনের জন্য কিন্তু আমাদের এক্সরে ফোটন প্রডিউস হচ্ছে না, বিকজ দে হ্যাভ টু জাম্প আপ অ্যান্ড কাম ব্যাক। ইট ইজ দ্য ভেরি বেসিক প্রসেস অফ এনার্জি অ্যাবজর্পশন অ্যান্ড ফোটন রিলিজ। উপরে ওঠার সময় এনার্জি অ্যাবজর্ব করে উপরে উঠবে, হায়ার শেডে উঠবে, অ্যান্ড নিচে নামার সময় সে ওই অ্যাবজর্ব করা এনার্জিটুকু ফোটন আকারে ছেড়ে দিবে। দ্যাটস হোয়াট হ্যাপেন্স। সো ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে এই ফোটনগুলা আসতেছে হচ্ছে মেটাল টার্গেট থেকে, আর এই যে বাকি যে এই কার্ভের যে ফোটনগুলো আছে, এক্সরে ফোটনগুলো আছে, সেগুলো আসছে কোথা থেকে, ইনকামিং ইলেকট্রন থেকে। বুঝা যাচ্ছে? সো তুমি যদি ডিফারেন্ট ভ্যালু মনে করো, লেটস সে ইউ ওয়ান্ট অ্যান এক্সরে বিম প্রডিউস ফর আ মাচ হায়ার ওয়েভলেন্থ, দেন ইউ নিড টু চুজ এ মেটাল টার্গেট হুইচ হ্যাজ এ স্পাইক সামহাট ওভার হিয়ার। ইউ ক্যান ডু দ্যাট। আচ্ছা, এই পার্টটা বোঝা গেছে কিনা, স্পাইকগুলোর পারপাসটা কি? এইটার টোটাল ডেসক্রিপশনে যদি দেখো, এখানে আমি এই জিনিসটা একটু প্রথম থেকে পড়ে আসতেছি, এটা একটু এই প্যারাগ্রাফগুলো একটু দেখেন। প্যারাগ্রাফগুলো আমি পড়তেছি, না আমি পড়বো না, আপনারা পড়েন। এই প্যারাগ্রাফটা পুরোটা পড়েন, পরে যদি কোনো কিছু না বুঝেন আমাকে জিজ্ঞেস করেন। এখানে নাম আছে, দিস ইজ জাস্ট দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট হু ডিসকভার্ড ইট। পুরোটা পড়ো এটা। এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট। Large dissolution involved that give rise to emission of extra photons.
কোশ্চেন্স? কোশ্চেন? এক্স্যাক্টলি। এবং যতটুকু সে ডিসিলেট করতেছে ওই কাইনেটিক এনার্জির ডিফারেন্সটুকুই হচ্ছে তোমার এক্সরে ফোটন হিসেবে বের হচ্ছে, দ্যাট ইজ ফ্রম দ্য ইনকামিং ইলেকট্রন। আচ্ছা, এরপরে পার্টটা দেখেন, এরপর পড়াশোনার কিছু কথাবার্তা আছে, গ্রাফের এক্সপ্লেনেশনটা দেখেন। The spectrum has two distinct components. The spectrum has two distinct components. First, there is a continuous distribution of wavelengths with a sharp cutoff at the shortest wavelength lambda naught. Second, sharp peaks may be observed. These sharp peaks correspond to the emission line spectrum of the target metal and are therefore a characteristic of the target. এতক্ষণ যেটা বললাম emission spectrum-এর জন্য relevant. The continuous distribution comes about because the electrons, when incident on the metal target, কোন ইলেকট্রনগুলো যেগুলো incoming electron, will not all have the same deceleration, but will instead have a wide range of decelerations. Since the wavelength of the emitted radiation is dependent on the deceleration, there will be a distribution of wavelength. The cutoff wavelength corresponds to an electron that is stopped in one collision in the target, so that all of its kinetic energy is given up as one extra photon. এবং এই আইডিয়া থেকে নিয়ে আমাদের এখানে ছোটখাটো একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে একটা সিঙ্গেল ইলেকট্রনের কাইনেটিক এনার্জি আমরা এই ইকুয়েশন থেকে বাই করতে পারবো। বসো। সো এইটা হচ্ছে একটা ইলেকট্রনের এনার্জি, আর এখান থেকে হচ্ছে একটা ইলেকট্রনের এনার্জি থেকে যদি আমরা হচ্ছে ইকুয়ালস টু এসি বাই ল্যামডা দিয়ে যদি হিসাব করি, উই ক্যান ক্যালকুলেট দ্য ইভি ইকুয়ালস টু এসি বাই ল্যামডা নট। দিস ইজ অ্যাপ্লিকেবল অনলি হোয়ার ফর দ্য কাট অফ ভ্যালু। সেখান থেকে আমাদের এরকম একটা ইকুয়েশন আসা পসিবল। আচ্ছা, এই পার্টটা একটু ভালো করে দেখেন, এই পার্টে আমাদের কিছু দরকার ইনফরমেশন আছে, ঠিক আছে? এই পার্টটা একটু ভালো করে দেখেন, আমি বুঝাচ্ছি এই জিনিসটা, আগে একবার পড়ে দেখো। দ্য অ্যাক্সিলারেটিং পটেনশিয়াল ভি দাস ডিটারমাইন্স দ্য কাট অফ ওয়েভলেন্থ ল্যামডা নট। এই যে এই ভিটার কথা বলা হচ্ছে, এই ভিটা যত বড় হবে এই ল্যামডা নট তত ছোট হবে। ল্যামডা নট যত ছোট হবে তোমার ফ্রিকোয়েন্সি তত বেশি হবে, বা এক্সরে ফোটনের এনার্জি তত বেশি আসবে। The question says, the description says further, the larger the potential difference, the shorter the wavelength. The hardness, which is the penetrating ability of the X-ray beam, is therefore controlled by variation of the accelerating potential difference between the cathode and the anode. Hardness বলতে আমরা কি বলতেছি? Penetrating power. So যেই X-ray photon এনার্জি যত বেশি হবে তার penetrating power তত কি হবে? তত বেশি আসবে। The continuous distribution of wavelengths implies that there will be X-ray photons of long wavelengths that would not penetrate the person being investigated and so would not contribute towards the X-ray image. এই কথাটার মানে একটু তোমাদেরকে বুঝাই। পেশেন্টকে স্ক্যান করার জন্য আমাদের এইরকম এক্সরে ফোটনগুলো দরকার, যে এক্সরে ফোটনগুলো বোনে অ্যাবজর্ব হবে না, বোনে অ্যাবজর্ব হবে বাট ফ্লেশে অ্যাবজর্ব হবে না। If you send that kind of X-ray photon, low energy X-ray photons, which will be invariably absorbed in flesh and bone anyway, that would not contribute to the image in the back. That will simply increase the amount of X-ray beam absorbed by the patient's body, and this is going to increase the risk of cancer or tumor growth. So we do not want low frequency or low energetic photons which do not have the capability to pass through the flesh. আমাদের এমন এক্সরে ফোটনগুলো পাঠানো দরকার যেগুলো অ্যাটলিস্ট ফ্লেশকে পেনিট্রেট করতে পারে। এবং বুঝা যাচ্ছে? সো এই কাজটা করার জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে, এই যে পেশেন্টকে এখানে আমরা শোয়াইছি, পেশেন্টের বডির উপরে আমরা অ্যালুমিনিয়ামের সার্টেন থিকনেস অফ অ্যালুমিনিয়ামের কিছু ব্যারিয়ার ইউজ করি। এই ব্যারিয়ারগুলোর কাজ হচ্ছে লো এনার্জি ফোটনসগুলোকে অ্যাবজর্ব করে ফেলা এন্ড অনলি হাই এনার্জি ফোটনসগুলোকে পাস হতে দেওয়া। সো হোয়াট উই আর ডুইং এসেনশিয়ালি ওভার হিয়ার, মনে করো আমাদের স্ক্যান করার জন্য অলটুগেদার এইটুকু ফোটন হচ্ছে হেল্পফুল, এইটুকু ফোটন আমরা চাই না। So we're going to use a certain thickness of aluminum sheet which is going to be absorbing all the X-ray photons which are on this part. Low energy ফোটনগুলোকে সব কি করবে? পেশেন্টের বডিতে ঢোকার আগে রিমুভ করে ফেলবে। শুধু হাই এনার্জি ফোটন যেইটুকু দিয়ে তুমি ডায়াগনোসিসটা পেতে পারবা, ওই ডায়াগনোসিসটা পাওয়ার স্ট্রেংথ পরিমাণ এক্সরে ফোটনগুলোকেই
পেশেন্টের বডিতে অ্যাপ্লাই করা হবে। সো এই জিনিসটা এখানে এক্সপ্লেন করা আছে, এই জিনিসটা একটু খেয়াল করেন। দ্য অ্যাক্সিলারেটিভ পটেনশিয়াল ভি দাস দেয়ারফর দ্য কাট অফ ওয়েভলেন্থ, সেটা আমরা পড়লাম। The continuous distribution of wavelength implies that there will be X-ray photons of long wavelengths that would not penetrate the person being investigated and so would not contribute towards the X-ray image. Such long wavelength photons would add to the radiation dose received by the person without serving any useful purpose. For this reason, the X-ray beam emerging from the X-ray tube frequently passes through aluminum filters that absorb these long wavelength photons. ঠিক আছে, এটা হচ্ছে একটা পার্ট। আগের সিলেবাসে আমাদের এটার সাথে আরো একটা অ্যাডিশনাল জিনিসকে আমরা অ্যাডিশনাল করে বলতাম, আমি তোমাদেরকে দেখাবো, ইট ইজ কল্ড এ কলিমেটার। তুমি কলিমেটার ওয়ার্ডটার নাম কোনো সময় শুনছো? না। আচ্ছা, ডু ইউ রিমেম্বার দ্য হানিকম স্ট্রাকচার অফ এ উইন্ড টানেল? ইফে পড়ানোর সময় দেখাইছিলাম দ্য হানিকম স্ট্রাকচার অফ এ উইন্ড টানেল, দেখাইতেছি। হানিকম স্ট্রাকচার of wind এই যে এইগুলা মনে আছে? why do we use this kind of structures? to make the airflow parallel or laminar. কারণ তুমি যদি এয়ারফ্লোকে যদি তুমি নর্মাল ডিরেকশনে পুল করো, they're gonna have crisscross flow থাকলে তুমি পারফেক্টলি স্ট্রেট লাইন প্যারালাল পাথ পাবা না, ঠিক আছে? সো এই ধরনের একটা স্ট্রাকচারকে যে মেটাল দিয়ে আমরা বানাই, ইট ইজ অলসো কল্ড এ কলিমেটার। আমরা ইন মেনি কেসেস, নট ইন মেনি কেস, ইন অল কেসেস, এটা তোমাদের সিলেবাসে এখন নাই, সিলেবাসে বাদ দিয়ে দিচ্ছে, কেন বাদ দিচ্ছে আল্লাহ জানে। সেটা হচ্ছে এই পেশেন্টের বডির উপরে এখানে আমরা এরকম একটা হানিকম স্ট্রাকচার প্রোভাইড করি। এই হানিকম স্ট্রাকচারের পারপাসটা হচ্ছে, এদিক তাকাও, যেই এক্সরে ফটোনগুলো পারফেক্টলি ভার্টিক্যালি নামবে শুধু ওইগুলোই আমাদের পাস করতে পারবে। অ্যাজ এ রেজাল্ট ইউ ক্যান হ্যাভ এ পারফেক্ট ভার্টিক্যাল ডেটা অন দ্য এক্সরে ফর্ম। যেই এক্সরে ফটোনগুলো কোনাকুনি আসতেছিল সেগুলো সব সেই হানিকম স্ট্রাকচারের ওয়ালে বাড়ি খেয়ে অ্যাবজর্ব হয়ে যাবে। অ্যাজ এ রেজাল্ট ইউ ক্যান হ্যাভ এ পারফেক্টলি ফিল্টার্ড ভার্টিক্যাল ডাউন প্যাথ। অ্যাজ এ রেজাল্ট ইউ ক্যান অ্যাকচুয়ালি প্রডিউস বিউটিফুল এক্সরে ইমেজেস লাইক দিস। যদি আমাদের কোনাকুনি বিমগুলোকে যদি আমরা রিমুভ না করি, তখন আর এই এক্সরে এই বোনটার যেমন খুব শার্প একটা বাউন্ডারি দেখা যাচ্ছে না, এরকম শার্প বাউন্ডারি দেখা যাবে না, দেখা যাবে একটা হেজি একটা স্ট্রাকচার দেখা যাবে। বুঝছো কি বলছে? সো এটা একটা রিকোয়ার্ড পারপাস। সো এখানে আমাদের এই জিনিসটার উপরে কিছু জিনিসপত্র বলে দেওয়া আছে, অ্যান্ড দেন উই হ্যাভ ওয়ার্ক এক্সাম্পল অন দ্য ফর্মুলা দ্যাট যদি আমাদের কাট অফ ওয়েভলেন্থ বের করতে চাই তাহলে কেমন বের করবো। ইটস এ প্রিটি সিম্পল ইকুয়েশন, টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু এসসি বাই ল্যামডা নট, ল্যামডা নট এখান থেকে বের করা পসিবল। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন, 11 মিনিটস। আচ্ছা, আমি একটু পর লিঙ্ক আবার দিয়ে দিচ্ছি। এক্সরে ইমেজটা আমরা কিভাবে কাজ করি, এখানে কয়েকটা জিনিস বোঝা লাগবে। An X-ray image shown in figure 24.13. This is not really an image in the sense of the real image produced by a lens. কথা বুঝো, রিয়েল ইমেজ যেমন স্ক্রিনে দেখতেছো, এটা একটা রিয়েল ইমেজ। রিয়েল ইমেজে কি হচ্ছে, লাইট রেসগুলো অ্যাকচুয়ালি আসতেছে এবং ওখান থেকে আমাদের একটা ডিস্ট্রিবিউটেড ডিফিউজ রিফ্লেকশন হওয়াতে সবাই আমরা দেখতে পারতেছি। এক্সরে ইমেজ অ্যাকচুয়ালি এরকম একটা ইমেজ না। এক্সরে ইমেজের বেসিক পারপাসটা হচ্ছে দেয়ার ইজ এ কন্ট্রাস্ট মিডিয়াম। কন্ট্রাস্ট বলতে বোঝাচ্ছি দ্য বোন ইজ কেপেবল টু অ্যাবজর্ব মোর এক্সরে বিম and the flesh is not capable to absorb. এই অ্যাবজর্পশনের একটা কমন ফিজিক্স টার্ম হচ্ছে অ্যাটেনিউয়েশন। অ্যাটেনিউয়েশন টার্মটা আমাদের একটু পরে আবার অনেকভাবে আসবে, দেখব। অ্যাটেনিউয়েশন কথাটার বেসিক মানে হচ্ছে রিডাকশন অফ ইন্টেন্সিটি। রিডাকশন ইন হোয়াট? ইন্টেন্সিটি। আমি দুটো জিনিস তোমাদেরকে বুঝাই। একটা পয়েন্ট সোর্স থেকে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেডিয়ালি আউটওয়ার্ড সব দিকে ছড়ায় পড়ে, তুমি সোর্স থেকে যত দূরে মেজার করবা তোমার ইন্টেন্সিটি মেজারমেন্ট তত কি হবে? কমে যেতে থাকবে। তার মানে কি, ডিস্টেন্স ইন দিস কেস, ডিস্টেন্স ফ্রম দ্য সোর্স ইন দিস কেস ইজ প্লেইং এ রোল টু রিডিউস দ্য ইন্টেন্সিটি বিকজ দ্য বিম ইজ স্প্রেডিং আউট। বাট ইফ দ্য বিম ওয়াজ পারফেক্টলি প্যারালাল তখন এই জিনিসটা কাজ করতো না, রাইট? সো দ্য বিম ইজ বিকামিং অ্যাটেনুয়েটেড অ্যাজ উই গেট ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য সোর্স বিকজ দ্য ইন্টেন্সিটি ইজ রিডিউসিং। একটা এক্সাম্পল বললাম। অল্টারনেটিভ এক্সাম্পল, মনে করো আমাদের একটা বিম এদিকে যাচ্ছে, মাঝখানে তুমি একটা হিউম্যান বিংকে এসে দাঁড়া করাইলো। যে লোকেশনগুলোতে আমাদের বোনস আছে ওখানে অ্যাবজর্পশন বেশি হবে, যে লোকেশনগুলোতে ফ্লেশ আছে ওইখানে অ্যাবজর্পশন হবে কম। তার মানে ডিফারেন্ট টাইপ অফ কন্ট্রাস্ট মিডিয়াম প্লেস করার জন্য, কন্ট্রাস্ট মিডিয়াম মানে হচ্ছে একটা হচ্ছে ফ্লেশ মিডিয়াম আর একটা হচ্ছে বোন মিডিয়াম, একটা অ্যাবজর্পশন অ্যামাউন্ট বেশি আর একটা অ্যাবজর্পশন অ্যামাউন্ট কম প্লেস করার জন্য। অন দ্য আদার হ্যান্ড ডিফারেন্ট লোকেশনে আমাদের ইন্টেন্সিটি ভ্যালু কি আসবে? ডিফারেন্ট আসবে। কিছু জায়গাতে ইন্টেন্সিটি বেশি আসবে যেখানে অ্যাবজর্পশন কম হয়েছে, ফর এক্সাম্পল দিস লোকেশন অ্যান্ড দিস লোকেশনস। আর যেখানে বোন আছে সেখানে আমাদের অ্যাবজর্পশন হবে কম।
যখন আমরা এই এক্সরে ফিল্মটাকে যখন ডেভেলপ করব উইথ অ্যাপ্রোপ্রিয়েট কেমিক্যালস, যে জায়গাগুলোতে এক্সরে ফোটন পড়ছে ওই জায়গাগুলো হবে মোর ব্ল্যাক। দেখো এই যে এখানে ঘাড়ের উপরে কোনো মাসল ছিল না, এতে পার্টটা পুরো ব্ল্যাক আসছে। যেখান দিয়ে যত বেশি বোনস ছিল সেই পার্টগুলো তত বেশি হোয়াইট আসছে। সো অ্যাবজর্পশন বেশি হওয়ার মানে হচ্ছে দিস রিজিয়নস উইল বি মোর হোয়াইট, অ্যাবজর্পশন কম হওয়ার মানে হচ্ছে দিস রিজিয়নস উইল বি more black. So this is basically a black and white image depending upon how much X-ray could pass through. More X-ray passing through means more black. Less X-ray passing through means less black. And কথা হচ্ছে এইখানে যদি আমাদের হাড্ডিতে একটা ছোটখাটো ক্র্যাক থাকে, ওই ক্র্যাক বরাবর কি দেখা যাবে? পাস করতে পারবে। So that way we can actually figure out যে হাড্ডিতে থাকা কথা continuous, but if there is a crack, that crack can be very easily visible because X-ray beam can easily pass through that crack. And that's the whole purpose of the X-ray image. বুঝা যাচ্ছে? বোনের জন্য এটা খুব ইজিলি কাজ করে, বাট যদি কোনো সময় আমরা সফট টিস্যুর জন্য এক্সরে ইমেজ নিতে চাই, দেন উই ক্যান হ্যাভ এ সিনারিও লাইক দিস। দিস ইজ বেসিক্যালি দ্য স্টমাক। ইফ ইউ ওয়ান্ডার স্টমাকের ইমেজ আমরা কিভাবে নিতেছি, স্টমাকের ইমেজ নেওয়ার জন্য উই হ্যাভ টু ইন্ট্রোডিউস কন্ট্রাস্ট মিডিয়াম, যেটাকে অনেক সময় বলা হয় বেরিয়াম। এই জিনিসটা আমরা পরে দেখি, জিনিসটা দেখেন। The X-ray beam is incident on the body part of the patient. The X-ray beam can penetrate soft tissues, skin, fat, muscle, etc. with little loss of intensity, and so photographic film after development will show a dark area corresponding to those soft tissues. Bone, however, causes a greater attenuation, reduces the intensity by a greater extent than the soft tissues, and therefore the photographic film will be lighter in color in areas corresponding to the position of bones. What is produced on the film is a two-dimensional shadow of the bone and the surrounding tissues. Two-dimensional. This is very important. We're not getting any information about depth. We're only getting information about where. মনে করো তুমি যদি একটা বিশাল একটা মনে করো মিরপুর এলাকা, তুমি 1 কিলোমিটার উপর থেকে একটা স্যাটেলাইট পিকচার নিলা। there is no telling কোন বিল্ডিং কত লম্বা, এটা বোঝার কোনো উপায় নাই। বাট কোথায় মাঠ আছে, কোথায় গাছ আছে, এটা বোঝা পসিবল। ইফ ইউ ওয়ান্ডার, তাহলে গুগল ম্যাপে এটা কিভাবে করে? গুগল ম্যাপে এটা আর্টিফিশিয়াল সফটওয়্যার দিয়ে করা হয়। Because from the street view they have an information that which building is how much tall, এবং তারা ওই অনুযায়ী অ্যাঙ্গেল দিয়ে বিল্ডিংগুলোর হাইটটাকে আমাদের দেখার সুবিধার জন্য দেয়। But if you actually take an aerial view, you're only gonna get the whole rooftop view, vertical extent. But আমরা দেখেন অ্যাঙ্গেল নিচ্ছি না, that's the whole point. হ্যাঁ, অ্যাঙ্গেলে নিলে আবার ঝামেলা আছে হচ্ছে তোমার পুরো ভিউটা তো তোমার ছড়ায় আসবে। তুমি যত ভার্টিক্যালি নিবা, তোমার প্রজেকশনের ইমেজটা তত বেশি ক্লিয়ার হওয়ার কথা, বিকজ ইউ গোনা বি ক্লোজার এন্ড ইউ আর নট গোনা হ্যাভ দ্যাট টিল্ট কার্ভ ইফেক্ট অফ দ্য আর্থ। বুঝা যাচ্ছে? বুঝছো? হ্যাঁ, ট্যানজেন্ট, এক্স্যাক্টলি। সো এই জিনিসটা হচ্ছে আমাদের এক্সরে বিমের বেসিক পারপাস। দ্য কোয়ালিটি অফ দ্য শ্যাডো ইমেজ প্রডিউস ডিপেন্ডস অন ইটস কন্ট্রাস্ট। এই পার্টটা একটু ভালো করে খেয়াল করো। কন্ট্রাস্ট জিনিসটাকে আমরা কিভাবে বুঝছি? কন্ট্রাস্টের ডেফিনেশন পরীক্ষায় আসে। A shadow image where the bones and the other organs are clearly outlined is said to be a sharp image. এই যে ক্লিয়ারলি আউটলাইন দেখো, যে বোনের পুরো বর্ডার, মাঝখানে যে আমাদের কার্টিলেজেস বাউন্ডারি আছে, সব পারফেক্টলি বোঝা যাচ্ছে। বাট যদি আমাদের এটা না হয়, দেন উই আর নট গোনা গেট দিস। এটা কখন হতে পারে সেটার একটা ফিগার তোমাদেরকে দেখাই। এটা আগে আমাদের সিলেবাসে ছিল, এখন বাদ দিয়ে দিছে, বাট স্টিল দেখাই। তো বুঝা থাকলে পরে রিলেভেন্ট আনসার, কোশ্চেন আনসার করতে ইজিয়ার হবে। আই ডোন্ট থিঙ্ক আসবে, বাট আসতেও পারে, নাও আসতে পারে। Who can say? এই যে এই পার্টটা দেখেন, তোমরা আমরা, পেনাম্বরা এই ওয়ার্ডগুলো মানে বুঝো? আমরা, পেনাম্বরা, শ্যাডো পার্টস। ঠিক আছে, আমিও অনেক বড় হওয়ার পর শুনছি, দেখাইতেছি। এই যে সান থেকে শ্যাডো পড়তেছে, পারফেক্ট শ্যাডো রিজিয়নটাকে হচ্ছে ডিপ শ্যাডো, যেখানে কোনো লাইট নাই, এটাকে বলে আমরা। এটা হচ্ছে পার্শিয়াল শ্যাডো। এই পার্টে সানের একটা পোর্শন থেকে লাইট আসতেছে, একটা পোর্শন থেকে লাইট আসতেছে না, আর এটা হচ্ছে পুরোপুরি হচ্ছে হোয়াইট। সো এইখান থেকে যদি আমরা সানকে দেখি, সানকে দেখলে মনে হবে একটা হেজি একটা অবজেক্ট। তুমি যদি এখান থেকে সানকে দেখো, পারফেক্টলি গোল একটা অবজেক্ট মনে হবে। ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? এই জিনিসটা এই জন্যই ইম্পর্টেন্ট, খেয়াল করেন। আমাদের যে মেটাল টার্গেটে আমরা হিট করতেছি, সেই মেটাল টার্গেটটা যদি সাইজে ছোট হয়, অ্যানোড টার্গেটটা যদি সাইজে ছোট হয়, তাহলে আমাদের পার্শিয়াল শ্যাডো রিজনটা হবে অনেক ছোট। দ্যাট ওয়ে এভরি বোন বাউন্ডারি ক্যান বি পারফেক্টলি অবজার্ভড। যদি আমাদের এই পার্টটা অনেক বড় হয়, তাহলে পার্শিয়াল শ্যাডোটা হবে অনেক কি ওয়াইড, তখন আর ইন্ডিভিজুয়াল বোনের বাউন্ডারি পারফেক্টলি ডিস্টিংগুইশ করা যাবে না।
এইটাকে ডেভেলপ করার আরেকটা ইউজফুল উপায় হচ্ছে ওই যে কলিমেটার। কলিমেটার কথা বললাম না একটু আগে, যে অনলি আমরা ডায়াগোনাল রেগুলাকে কি করি না, অ্যালাউ করি না, শুধু পারপেন্ডিকুলার বা প্যারালাল রেজ, সরি প্যারালাল বিমগুলোকে অ্যালাউ করি। ইফ ইউ হ্যাভ এ কলিমেটার ইউ ক্যান গেট রিড অফ দিস ট্রাবল। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা নেসেসারি পার্ট যেটা দিয়ে আমরা শার্পনেস ইনক্রিজ করতে পারি। কন্ট্রাস্ট কথাটা মানে কি খেয়াল করেন, এখান থেকে দেখেন, although an image may be sharp, it may still not be clearly visible because there is a little difference in the degree of blackening between, say, the bone and the surrounding tissue. An X-ray image having a wide range of degrees of blackening in different regions is said to have a good contrast. তার মানে যেখানে চিকন বোন আছে সেখানে একটু সাদা হবে, যেখানে মোটা বোন আছে সেখানে বেশি সাদা হবে, যেখানে কোনো বোন নেই সেখানে পুরো কুচকুচে কালো হবে। হ্যাভ এ লুক। এই পার্টটা পুরোটা হচ্ছে ব্যারিয়াম মেটালের একটা কোটিং দিয়ে ঢাকা, ওই জন্য এই পুরো পার্টটা পারফেক্টলি সাদা আসছে, বিকজ দ্য ব্যারিয়াম ইজ 100% অ্যাবজর্বিং দ্য এক্সরে বিম। এই পার্ট এখানে বলে দেওয়া আছে। Good contrast is achieved when neighboring body organs and tissue absorb the X-ray photons to very defined extent. To very defined extents. এই attenuation of X-ray জিনিসটা কি সেটা আমাদের ম্যাথসে পরে আসছে, ম্যাথসে দেখাবো। This is usually the case for bone and muscle. This is, however, not the case where, for example, the stomach is to be investigated. Stomach investigate করার আমাদের most likely পদ্ধতি হচ্ছে কি, endoscopy. But endoscopy is an evasive process. You have to swallow a huge tube. It's not comfortable. But if you want to figure out if there is some lining crack or some problem in the stomach, the alternative way is that we can make the person drink something. Have a look. This is, however, not the case. For example, the stomach is to be investigated. The patient is then asked to swallow a solution of barium sulfate, which is called a barium meal. Barium is a good absorber of X-ray photons. As a result, when the barium sulfate solution coats the inside of the stomach, the outline of the stomach will show up clearly on the image. Similarly, blood vessels can be also made visible by injecting a radio opaque dye into the bloodstream. So যদি আমরা এক্সরে ইউজ করে সফট টিস্যুকে লেবেল করতে চাই, সফট টিস্যু যদি এক্সরে করতে চাই, তাহলে এমন কোন একটা ম্যাটেরিয়াল ইউজ করতে হবে যেটা সফট টিস্যুর ইনসাইড বর্ডারটাকে কিছু সময়ের জন্য ঢেকে ফেলবে। বুঝি নাই? ওই যে সেম মেকানিজম, লাংকে এক্সরে করতে হলে তোমাকে হচ্ছে লাংয়ের যে ব্লাড ভেসেলস গুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে পাস করতে পারে সেরকম কোনো একটা ম্যাটেরিয়াল বা ডাই তোমার ইন বডিতে স্যালাইন দিয়ে পাস করা হয়, and that coats the whole lung in different places, and then the X-ray can be used. ওই ম্যাটেরিয়ালগুলো স্পেশালি বডির জন্য পয়জনাস না বা প্রবলেমেটিক না, and also after some time through the basic circulation process of the body ওই এলিমেন্টগুলো ইভেন্চুয়ালি ডেফিকেশন বা হচ্ছে ইউরিনেশনের মাধ্যমে বডি থেকে বের হয়ে যেতে পারে। বুঝা গেছে? সো এই হচ্ছে আমাদের এক্সরে ফিল্ম নিয়ে যাবতীয় কথাবার্তা। এরপর আমাদের আছে হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল পার্ট। ম্যাথমেটিক্যাল পার্টটা আমি একটু পরে পড়াচ্ছি, তোমাদেরকে নতুন একটা লিঙ্ক দিতেছি, তোমরা নতুন লিঙ্কে জয়েন করো। আয় হায়, ডিলিট।
নেক্সট পার্ট আমাদের মানে হচ্ছে বেসিক্যালি রিডাকশন ইন ইন্টেন্সিটি। অ্যাটেনশন কথাটার মানে হচ্ছে এটা। এখানে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে which is very simple, but you have to read the question very carefully as always. জিনিসটা কিভাবে কাজ করে বলতেছি, কোশ্চেন একটু প্যারাগ্রাফটা দেখেন। When a beam of X-ray photons passes through a medium, absorption processes occur that reduces the intensity of the beam. The intensity of a parallel beam is reduced by the same fraction each time the beam passes through equal thickness of the medium. এই কথাটা ভালো করে বুঝো। It's not the same amount, it's by the same fraction. The intensity of a parallel beam is reduced by the same fraction each time the beam passes through equal thickness of the medium. তার মানে হচ্ছে প্রত্যেকবারই ইকুয়াল পার্সেন্টেজে কমবে। Basically this is becoming an exponential drop. ঠিক আছে? This is how it looks like, very much like the radiative decay curve. So তুমি একটা সার্টেন থিকনেসের মধ্যে পাস করলা 50% ড্রপ হলো, ইকুয়াল থিকনেসের মধ্যে পাস করলে 25% ড্রপ হবে, আরো ইকুয়াল থিকনেসের মধ্যে 22.5 and it goes on like that. ঠিক আছে? সো আইডিয়াটা হচ্ছে এরকম যে এখানে যতটুকু পার্টের মিডিয়ামের মধ্যে পাস করলে আমাদের হাফ পরিমাণ ইন্টেন্সিটি ড্রপ হয়, সেই থিকনেসটাকে আমরা বলি এক্স হাফ। এটা একটা নাম আছে, ইটস কল্ড হাফ ভ্যালু থিকনেস। এটা তো আমাদের এই বইতে নাই, আগের বইতে ছিল, এখন কেন এটা বাদ দিয়ে দিয়েছে আমি জানি না। হাফ ভ্যালু থিকনেস, এটা একটা শর্ট ফর্ম আছে এইচভিটি ফর এ সার্টেন এক্স রে বিম। সো ডিফারেন্ট মিডিয়ামের জন্য এইচভিটি ডিফারেন্ট হতে পারে। আর এটার রিডাকশনের যে এই যে গ্রাফটা দেখতেছো, এই গ্রাফের ডিফাইনিং ইকুয়েশন হচ্ছে এটা, i equals to i naught e to the power minus mu x। এটা আমাদের এখানে দেওয়া আছে, i equals to i naught e to the power minus mu x। এর মধ্যে মিউটাকে আমরা বলি হচ্ছে অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট, আর এক্সটা হচ্ছে থিকনেস অফ দ্য ম্যাটেরিয়াল or medium. ইনকামিং ইন্টেন্সিটি যদি আই নট হয়, এক্স অ্যামাউন্ট অফ থিকনেসের মধ্যে পাস করার পর ট্রান্সমিটেড ইন্টেন্সিটিটা হচ্ছে আই। সো কতটুকু আলটিমেটলি পাস করতেছে বা মিডিয়াম থেকে পাস হয়ে যাওয়ার পর কতটুকু রিমেনিং থাকতেছে সেটা হচ্ছে আই, আর কতটুকু ইনসিডেন্ট হচ্ছে সেটা হচ্ছে আই নট। নর্মালি আমাদের কোশ্চেন এই দুইটার ফ্র্যাকশন হিসেবে আসে। নর্মালি কখনোই, আমি অ্যাজ ফার অ্যাজ হ্যাভ সিন, এটাকে ডিরেক্টলি ইউনিটে দেওয়া থাকে না। ম্যাথসগুলো একটু দেখি আমরা। আচ্ছা, বিফোর আই গো ফর দ্য ম্যাথ, এখানে আমাদের কিছু জিনিসপত্র দেওয়া আছে, সেটা হচ্ছে মিউ এর নাম হচ্ছে লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট অর সামটাইমস ইজ অলসো কল্ড লিনিয়ার অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট। দুটো ডিফারেন্ট নামে আসতে পারে, দুটারই সিম্বল হচ্ছে মিউ। মিউ এর ইউনিট হচ্ছে পার মিলিমিটার অথবা পার সেন্টিমিটার, পার মিটারও হতে পারে। বেসিক্যালি লেংথ ইনভার্স 1, কারণ আলটিমেটলি আমরা মিউ এর সাথে এক্স কে মাল্টিপ্লাই করব। সো তুমি মিউ কে যে ইউনিটে বসাবে, এক্স কে একই ইউনিটে বসাতে হবে। এটা ম্যাথস করার সময় খেয়াল করতে হবে। এক্সাম্পল একটা ভুল আছে। আচ্ছা, এই টেবিলটা একটু ভালো করে দেখেন। ডিফারেন্ট সাবস্টেন্সের জন্য আমাদের মিউ পার সেন্টিমিটার ইউনিটে দেওয়া আছে। কপারের জন্য ভ্যালু হচ্ছে 7, ওয়াটারের জন্য হচ্ছে 0.3, বোনের জন্য হচ্ছে 3, ফ্যাটের জন্য 0.9। Now you need to remember that human body is mostly made from water. 70% of the body is water except for the bones. কারণ বোনগুলো হচ্ছে ক্যালসিফাইড টিস্যু, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে বানানো, ডিপোজিটেড ক্যালসিয়াম কার্বনেট। অ্যাজ এ রেজাল্ট পুরা বডির মোস্টলি অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট হচ্ছে 0.3 থেকে 0.9 এর মধ্যে, আর বোনের অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট হচ্ছে 3 অ্যামাউন্ট। সো এই জন্য বিকজ দিস ভ্যালুজ আর ওয়াইডলি ডিফারেন্ট, এই জন্য এক্স রে বোনের জন্য এবং ফ্লেশের জন্য কাজ করে। যদি এই ভ্যালু দুটো মোরলেস কাছাকাছি হতো, তাহলে এক্স রে দিয়ে কোনো লাভ হতো না। দ্যাট ওয়ে পুরো বডি দেখা যেত কি সাদা, বা পুরো বডি দেখা যেত কালো। যেহেতু এই অ্যামাউন্টগুলো ডিফারেন্ট, ওই জন্য বোনের পার্টগুলো আসে হচ্ছে সাদা এবং ফ্লেশের ভ্যালুগুলো আসে হচ্ছে কালো। ম্যাথটা দেখেন। The linear absorption coefficient of copper is 0.693 per millimeter. Calculate the thickness of copper required to reduce the intensity by 50%. Reducing the intensity by 50% মানে রিমেনিং থাকবে কতটুকু? Also 50%. তার মানে I by I naught, এই রেশিওটার ভ্যালু হবে 0.5। এটা ইকুয়ালস হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস এত, এটা মাল্টিপ্লাই চিহ্ন, এটা x, এটাকে হচ্ছে লং দিয়ে সলভ করে আমরা x এর ভ্যালু পাইছি 1 মিলিমিটার। সেম কোশ্চেনে বলছে the fraction of incident intensity of a parallel beam that is transmitted through a copper plate of thickness 1.2 সেন্টিমিটার। ইউনিটটা খেয়াল করো, সেন্টিমিটার। মিউ দেওয়া ছিল কিসে? পার মিলিমিটারে। সো এখানে ওরা ম্যাথে যে ভুলটা করছে, এখানে এটা 12 বসানোর কথা, বসাইছে কত? 1.2, বাট অ্যাকচুয়ালি 12 দিয়ে করলে এই আনসারটা আসে। সো দে ডিড দ্য ম্যাথ রাইট, টাইপ করতে ভুল করছে। ঠিক আছে, এই ইউনিটের কনভার্সনটা ভালো করে খেয়াল করে। অলসো আমি এখানে আরেকটা জিনিস, ওখানে 0.7 বসাইছে। I have no clue why it's 0.693 mentioned, so why don't bother to write 0.693? They also rounded it up, so I don't know, but if you place 0.693 and 12, perfectly এই ভ্যালুটাই আসে। সো এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করার মেকানিজম। এখানে আমাদের কিছু ম্যাথ আছে, এই কোশ্চেনগুলো একটু আমরা দেখি। প্র্যাকটিস কোশ্চেন খেয়াল করো। 4 এ বলছে স্টেট হোয়াট ইজ মেন্ট বাই দ্য কন্ট্রাস্ট ইন এক্স রে ইমেজ। কন্ট্রাস্টের বেসিক ডেফিনেশনে লিখতে হবে।
Contrast refers to the different levels of blackening of different parts of an X-ray image. Different levels of blackening. ঠিক আছে? আচ্ছা, explain how the contrast of an X-ray image may be improved. Sharp na. Contrast. We need to have different tissues which have different, significantly different absorption coefficient, so that more absorption can be more white, less absorption can be more black. এটা একটা জিনিস। আরেকটা অল্টারনেটিভ মেথড হতে পারে যে if we have similar absorption coefficient soft tissues, then we need to have a contrast medium, for example a barium meal or a dye that will encode the blood vessels, then we can take a image. বেসিক কথা হচ্ছে ডিফারেন্ট মিডিয়ামের অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো ডিফারেন্ট হতে হবে, তাহলে তোমার এই জিনিসটা কাজ করবে। আচ্ছা, এটা অ্যাকচুয়াল মার্ক স্কিমের ওয়ার্ডিংগুলো কীরকম সেটা ওয়ার্কশপ সলভ করার সময় দেখবা, প্যারা নাই। এখানে দুটো ম্যাথ আছে, ম্যাথগুলো খুবই সিম্পল। এই ম্যাথগুলো আমরা এখানে করছিলাম এবং পারফেক্টলি ওয়ার্কড আউট। ওই আগে যেগুলো দেখছে ওগুলোর মতোই, এখানে খুব কমপ্লিকেটেড কোনো কিছু নাই। সো এটা নিয়ে আমি সময় দিচ্ছি না। উই ক্যান মুভ অন টু দ্য নেক্সট পার্ট, হুইচ ইজ কম্পিউটার টমোগ্রাফি, সিটি স্ক্যানিং। আচ্ছা, বিফোর আই গো ইনটু দ্য কম্পিউটার টমোগ্রাফি, আই এম গোনা শো ইউ ওয়ান মোর থিং। আগে আমাদের সিলেবাসে কম্পিউটার টমোগ্রাফি নিয়ে অনেক সিগনিফিক্যান্ট একটা কন্টেন্ট ছিল, বাট এখন তোমাদের সিলেবাসের এই কন্টেন্টটা সিগনিফিক্যান্টলি কমাই দিছে। কমায় কতটুকু দিছে সেটা একটু তোমাদেরকে দেখাই। এই যে প্রোডাকশন ইউজ অফ এক্স-রেজ, 4 নাম্বার বুলেটটা হচ্ছে কম্পিউটার সিটি স্ক্যানিং এর বেসিক রিকোয়ারমেন্ট। এই পার্টটা একটু দেখেন। এক্স্যাক্টলি পেজ সমান ওয়াইড করতে পারতেছি না কেন আমি? এই নাম্বার 4 এর লেখাটা একটু বড়। Understand that computer tomography CT scanning produces a 3D image of an internal structure by first combining multiple X-ray images taken in the same section from different angles to obtain a 2D image of the section, and then repeating this process along an axis and combining 2D images of multiple sections. এই কথাটা বুঝতে হবে। Understand that. এটা পরে কিছু বোঝা যাচ্ছে? আচ্ছা, এই জিনিসটা কিভাবে কাজ করে আমি পুরো জিনিসটা আলাপ করতেছি পার্ট বাই পার্ট। ফুল ডিটেলস ডিসকাশন তোমাদের লাগবে না, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও লাগবে না, বাট তারপর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন তোমাদের দেখাবো, সো দ্যাট ইউ ক্যান মেক সেন্স অফ দিস থিং। একটা জিনিস দেখেন, আমরা যখন একটা এক্স-রে ইমেজ করি, এক্স-রে ইমেজে একটা ডিফল্ট শর্টকামিং হচ্ছে এখানে বলে দেওয়া আছে। হ্যাভ এ লুক এট দিস প্যারাগ্রাফ। ইট সেজ the image produced on X-ray film, as outlined earlier, is a shadow or flat image. There is little, if any, indication of depth. That is, the position of an organ within the body is not apparent. Also, soft tissues lying behind structures that are very dense cannot be detected. So, বোনের পিছনে যদি একটা ড্যামেজড ব্লাড ভেসেল থাকে, এটা তুমি কোনোভাবেই এক্স-রে ইমেজ দিয়ে ডিটেক্ট করতে পারবা না। বা বোনের সামনে যদি একটা ড্যামেজড ব্লাড ভেসেল থাকে, সেটাও তুমি ডিটেক্ট করতে পারবা না। ওই পারফেক্ট লাইন বরাবর সে একটা স্ট্রেট ইমেজ তোমাকে দিতেছে। সো ডেপথের কোনো ইনফরমেশন বা একটা বোন কতটুকু মোটা বা ডিসপ্লেস কি সামনের দিকে হয়েছে না পিছনের দিকে হয়েছে, মানে একটা বোন ব্রেক হয়েছে এইভাবে, অ্যান্ড কোন পার্টটা সামনে আছে কোন পার্টটা পিছনে আছে, এটা এক্স ইমেজ দেখে বোঝা পসিবল না। এটা বুঝতে হবে এই পাশ থেকে আবার এক্স রে করতে হবে। বুঝা যাচ্ছে? সো হিয়ার ইজ দ্য থিং, tomography is a technique whereby a three-dimensional image or slice through the body may be obtained. The image is produced by computed tomography using what is known as CT scanner. An example of such an image is shown in figure 24.19. আচ্ছা, কম্পিউটার টমোগ্রাফি মেশিনটা হচ্ছে এরকম। এই মেশিনের ভিতরে অনেক কিছু আছে, কি আছে আস্তে ধীরে আমরা দেখাচ্ছি। যে ইমেজটা আমরা পাবো সেই ইমেজটা দেখতে হবে এরকম। হ্যাভ এ লুক, দিস ইজ এন ইমেজ ইনসাইড দ্য ব্রেইন। এন্ড নরমালি তুমি চিন্তা করো ব্রেনের সব দিকে কি আছে? চুল না, ব্রেনের সব দিকে আছে হচ্ছে স্কাল। ইটস এ ভেরি থিক বোন বাউন্ডারি। তার মানে নর্মালি তুমি যদি একটা বোনে একটা মাথার যদি এক্সরে করো, একটা গোল একটা রাউন্ড একটা ফুটবলের মতো একটা স্ট্রাকচার পাবা। ভেতরে কি আছে না আছে এটা বের করা প্র্যাকটিক্যালি কখনোই কি না পসিবল না। বাট whenever we go for CT scanning, we can actually get a picture like this. This is a slice section of the head where we did not cut the person off. এরকম না যে মানুষের মাথা কেটে আমরা উপর থেকে ফটোগ্রাফ নিয়ে আবার মাথা লাগাই দিছি, এরকম না। This is a software generated image for inside the brain, and we want to learn how can this image be produced. এই দেখো ব্রেনের ভিতরে আমাদের দুইটা অরেঞ্জ কালারের জিনিস আছে, those can be tumor.
Those can be also some clotted blood produced from some sort of stroke. Any type of anomaly there is that we want to know inside a dense structure, we can use CT scan to calculate, to find that out. এবং আরেকটা জিনিস হচ্ছে সিটি স্ক্যান এখন খুব কম পপুলারলি ইউজ করা হয় আরেকটা পারপাসের জন্য, সেটা হচ্ছে মনে করো লেটস সে you have gone through a let's say you have gone through a road accident, not common in Bangladesh, but let's say in some other places, good healthcare places. Good healthcare, good is a very important word, not USA necessarily. ঠিক আছে, USA healthcare good provided you have money. So let's say in a good healthcare place, if you have gone through a road accident, it is pretty common for you to have a standard CT scan for the whole body. কারণ তুমি হয়তো জানো না যে তোমার বডি কোন জায়গাতে বোন ফাটা দিছে, you are not feeling any pain, but if you are not careful for it, you might suffer for it in the long run. So road accident হইলে if someone is not showing any evidence, মনে করো আমি রোড অ্যাক্সিডেন্ট করছি, আমার হাত ভাঙছে, হাতের এক্সরে তো করাই লাগবে, বাট বডির অন্য কোথাও কোনো রকম ফ্র্যাকচার হয়েছে কিনা বা শিয়ার হয়েছে কিনা সেটা চেক করে পুরো বডির সিটি স্ক্যান করা হয়। কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। হ্যাভ এ লুক। In this technique, a series of X-ray images is obtained. Each image is taken through the same section or slice of the body from different angle as illustrated in figure 24.120. So এইখানে এদিকে আছে হচ্ছে আমাদের এক্স-রে বিম আসতেছে, এই যে লম্বা 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 দাগগুলো দেখতেছো না, এইটাই হচ্ছে কলিমেটার। কলিমেটার দিয়ে আমরা ইনস্যুর করতেছি এক্স-রে বিমগুলো পারফেক্টলি কি প্যারালাল টু ইচ আদার। আই এম নট সেইং হরাইজন্টাল, অনলি সেইং প্যারালাল। পার্সন বডি এখানে দেওয়া আছে, এখানে আমাদের এক্স-রে ডিটেক্টর দেওয়া আছে। এই এক্স-রে ডিটেক্টরটা হচ্ছে বেসিক্যালি ডিজিটাল ক্যামেরাতে যেরকম সিমস সেন্সর থাকে, যেটা দিয়ে আমরা ডিজিটাল ক্যামেরাতে বা ফোনের ক্যামেরাতে আমরা যে ছবিটা তুলি, ফোটনগুলো এসে পড়ে, ওখান থেকে আমরা ইমেজটা এক্সট্রাক্ট করি যে এখানে কি কি কালার আছে, সিমিলার একটা জিনিস। সো ইটস নট এ এক্স-রে প্লেট, মানে ফটোগ্রাফিক সেলুলার প্লেট, ইটস অ্যান এক্স-রে সেন্সর, যেটা ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনের এক্স-রে বিমের ইন্টেন্সিটি অ্যামাউন্ট প্রিসাইজলি মেজার করতে পারবে। ইন ওয়ান ডিরেকশন ইট ইজ টেকিং অনলি এ 2-dimensional ইমেজ, বাট এরপরে এটাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে কম্বাইন করবো। এদিকে একটু তাকাও, মনে করো এটা একটা পেশেন্টের বডি, এই পেশেন্টের বডিটাকে আমরা সিটি স্ক্যান করে একটা 3-dimensional ইমেজ অফ দ্য এন্টায়ার ইনসাইড স্ট্রাকচার কম্পিউটার এনভায়রনমেন্টে জেনারেট করতে যাচ্ছি। What we're gonna do, we're gonna take a scan of this person from the top, from this angle, from this angle and from this angle, চারটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে পুরো এই পোর্শনটা মনে করো পুরোটা স্ক্যান করলাম। স্ক্যান করার পর এই সবগুলো স্ক্যান ডেটাকে একটা স্পেসিফিক মেথডে ম্যাথমেটিক্যালি ম্যানিপুলেট করা হবে। দের ইজ এ হিউজ ক্রাঞ্চ অফ নাম্বারস। কীভাবে করি সেই জিনিসটা দেখেন। এই দেখানোর প্রসেসটাই যে এক্সটেনশন যে পার্টটা দেখাচ্ছে, এই পার্টটা আগে সিলেবাসে ছিল, এখন আর সিলেবাসে নাই, বাট ওই যে 2-dimensional ইমেজ থেকে কীভাবে 3-dimensional ইমেজ আসে সেই জিনিসটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। খেয়াল করো। ডু ইউ guys know what is a pixel? Not the Google phone, মানে লিটারাল পিক্সেল কথাটার মানে কি? Smallest part of an image, beautiful, that has one single color, that has one single color. যেমন পিক্সেলের কথা আমরা খুব ইজিলি দেখাইতে পারি। ফর এক্সাম্পল, if I have this image, open image in new tab, and then we copy this thing, and then we put it into MS Paint, and we zoom into it. এইটুকু হচ্ছে একটা পিক্সেল। অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো পিক্সেল আছে। এই যে if you look over here, এই যে দেখো একটা পিক্সেল হচ্ছে এইটুকু। If I mark with let's say green, আচ্ছা I cannot mark with green, এই যে এইটুকু হচ্ছে একটা পিক্সেল। যে গ্রিন কালারের যে ডটটা দেখতেছো না, এই ছবির এইটুকু সাইজ হচ্ছে একটা পিক্সেল। এই একটা পিক্সেলের কালার হচ্ছে একটা। সো মাল্টিপল ডিফারেন্ট অফ দিস কালার্স একসাথে কম্বাইন করে এরকম একটা ছবি বানানো হয়েছে। সো ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে একটা পিক্সেলের কালার কয়টা থাকে? একটা। এই সেম পিক্সেলের কনসেপ্ট যদি আমরা একটা 3-dimensional অবজেক্টের জন্য ইউজ করি, উই কল ইট ভোক্সেল। ভোক্সেল, ভলিউমেট্রিক পিক্সেল। ফর এক্সাম্পল কি বলছি? ভোক্সেল। এটা মনে করো হিউম্যান বডির একটা সার্টেন কিউবিক একটা টিস্যু, এমন না যে বডি থেকে কেটে বের করছি, ইটস এ পার্ট অফ দ্য বডি, বাট এখানে একটা সার্টেন ভলিউম অফ টিস্যু আছে। মনে করো এই টিস্যুটার সাইজ হচ্ছে 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, সব থেকে 1 সেন্টিমিটার। আমরা যে সিটি স্ক্যান করতে যাচ্ছি, মনে করো সেই সিটি স্ক্যানের মিনিমাম ডাইমেনশন সাইজ হচ্ছে 1/2 সেন্টিমিটার। সো এদিকে 1/2 সেন্টিমিটার, এদিকে 1/2 সেন্টিমিটার, এদিকে 1/2 সেন্টিমিটার, এদিকে 1/2 সেন্টিমিটার। এটা আরো ছোট হতে পারে ডিপেন্ডিং আপন দ্য প্রিসিশন অফ ইউর ডিভাইস, বাট আমি বোঝানোর জন্য বলছি মনে করি এগুলো সব 1/2 সেন্টিমিটার সাইজের কিউব। সো এই ফ্রন্ট লেয়ারে আমাদের মোট কিউব আছে কয়টা? 4টা। পিছনের লেয়ারে কিউব আছে কয়টা? 4টা। সো এখানে আমাদের দুইটা স্লাইস হলো, একটা হচ্ছে ফ্রন্ট স্লাইস আর একটা হচ্ছে ব্যাক স্লাইস। আমরা ফ্রন্ট স্লাইসটাকে আগে মেজার করব। সো হোয়াট উই গোনা ডু, we're going to x-ray this front slice
actually all the slices in multiple different directions. এই ডিরেকশনে স্ক্যান করার সময় আমরা এই যে ডিফারেন্ট 3 4 8 5 যে নাম্বারগুলো দেওয়া আছে না, আমার কথা খুব ভালো করে খেয়াল করো, এই নাম্বারগুলো শুরুতে আমাদের জানা থাকবে না। উই উড নট নো দিস নাম্বারস ইন টু বিগিন উইথ, বাট মনে করো এটা হচ্ছে একটা সলিড বোন, এটা হচ্ছে কার্টিলেজ, এটা হচ্ছে ফ্লেশ, এটা হচ্ছে মনে করো ফ্যাট টিস্যু। এইটুকু জায়গার মধ্যে মনে করো 4টা জিনিসই আছে। সো ইউ হ্যাভ ডিফারেন্ট ভ্যালুজ অফ অ্যাবজর্পশন অ্যামাউন্ট 3 4 5 8। আমরা এই নাম্বারগুলা বের করতে যাচ্ছি। বের করার পর সেই নাম্বার অনুযায়ী আমরা অ্যাসাইন করতে পারবো যে কোথায় কোন টিস্যু আছে। অ্যান্ড দ্যাটস হাউ ইন দ্য সফটওয়্যার উই গোনা বি রিক্রিয়েটিং যে পুরো বডির ভিতরে কোথায় কোন পার্টটা আছে, বোন কোথায় আছে, কার্টিলেজ কোথায় আছে, কানেক্টিং টিস্যু কোথায় আছে, বিকজ সায়েন্টিস্ট নো যে কোন টাইপের টিস্যুর অ্যাবজর্পশনের ভ্যালু টিপিক্যালি কত হয়। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টিস্যুকে নিয়ে আগে মাইক্রোস্কোপিকলি মেজার করে বের করে রাখছে। অবশ্যই। আচ্ছা, কিভাবে জিনিসটা কাজ করে খেয়াল করেন। আমি আবার বলতেছি, আমরা এই ভ্যালুগুলো ইন্ডিভিজুয়ালি এখনো জানি না, বাট হিসাবটা বোঝানোর জন্য আমরা ভ্যালুগুলো নিয়ে স্টার্ট করতেছি। এই 4টা ভোক্সেলকে বা এই লেয়ারটাকে আমরা যখন লেফট থেকে স্ক্যান করতেছি, এই স্ট্রেট লাইন বরাবর অ্যাবজর্পশন হবে হচ্ছে মোট 3 + 4 7, আর এই লাইন বরাবর অ্যাবজর্পশন হবে হচ্ছে 8 + 5 13। আমরা ডিটেক্টরে পাবো 7 আর 13, বাট আমরা জানি যে যতটুকু থিকনেস অফ টিস্যু আমরা স্ক্যান করতেছি সেখানে মোট কয়টা ভার্টিক্যাল লেয়ার থাকার কথা। ভার্টিক্যাল কলাম আছে কয়টা? 2টা। ভার্টিক্যাল কলাম কয়টা আছে? 2টা। ওই জন্য এই নাম্বারটাকে সিম্পলি আমরা এখানে ডাবল করে একটা ভার্টিক্যাল কলাম জেনারেট করলাম 713 713। This extra column was created for the sake of calculation that was equal number. যদি আমাদের এখানে 3/3 থাকতো তাহলে আমরা দুইবার অ্যাড করতাম। We are going to produce an equal size of voxel from these numbers. কি ব্যাপার, কি হলো? কম্পাস আছে না এখানে? Hello. Are we back online?
হোল্ড অন, সরি, আমার ওয়াইফাই ঝামেলা করছিল। কত শোনা যাচ্ছে এখন? হ্যালো? So we just replicated this absorption value, doubled it to get the exact number of pixels over here, 730, 713. Then we're going to scan it 3 more times. Diagonal আমরা স্ক্যান করলাম, diagonal স্ক্যান করলে 4 এর জায়গায় এক্স্যাক্টলি 4 পাইছি, 3 আর 5 মিলে পাইছি 8, 8 এর জায়গায় 8 পাইছি। এই ভ্যালুটাকে আমরা আগের যে 713 713 বক্স ছিল তার সাথে ডায়াগোনালি অ্যাড করব। 4 আর 7 অ্যাড হয়ে হয়েছে 11, 8 is going to be added with both 7 and 13, 8 আর 7 মিলে 15, 8 আর 13 মিলে 21, এদিকে 8 আর 13 মিলে হচ্ছে আবার 21. This is the computed tomography, so we are doing computation. And then we're going to scan that same tissue vertically, then we're going to get 11 9, এবং এখানে যে বক্সটা পাইছিলাম সেই বক্সের সাথে 11 9 ভার্টিক্যালি অ্যাড করতে হবে। সো 11 এর সাথে 15, 11 এর সাথে 21, 9 এর সাথে 11, 9 এর সাথে 21, we get this box number. Then the last scan, we're going to do it from the right bottom. We're getting 3 12 5, 3 3 এর মতো আসছে, এটা 12, 8 আর 4 মিলে হচ্ছে 12, 5 5 এর মতো আসছে। এটাকে ওই লাস্ট বক্সের সাথে এভাবে অ্যাড করে কমনলি এটা পাইলাম। একটা জিনিস বোঝা লাগবে, সেটা হচ্ছে ডিটেক্টর থেকে আমরা পাইছি কিন্তু এই ভ্যালুগুলো, ডিটেক্টর থেকে পাইছি আমরা এইটা, আমরা কিন্তু এটা এখনো জানি না, এটা আমরা বাই করতে যাচ্ছি, বাট এই ভ্যালুগুলো থাকার জন্য এই ভ্যালুগুলো পাইছি, রাইট? সো আলটিমেটলি আমরা যখন লাস্ট বক্সটা পাইলাম, এখান থেকে প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড ইন্টেন্সিটিটা সাবট্রাক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইন্টেন্সিটিটা কোনটা? হ্যাভ এ লুক। Having summed all the measurements, it remains to reduce these measurements to that of the original. This is achieved in 2 stages. The background intensity must be removed. Thus, this background is equal to the sum of the detected readings for any one position. In this case, the sum is 20. মানে হচ্ছে যে কোনো এক ডিরেকশনের স্ক্যানের টোটাল ভ্যালু হচ্ছে কত? দেখো 7 আর 13 এড করলে কত হয়? এদিকে 884 অ্যাড করলে কত হয়? এদিকে 11 9 অ্যাড করলেও 20, এদিকে 3 12 5 অ্যাড করলেও 20. সো টোটাল যে সাম ভ্যালুটা আছে প্রত্যেকটা বক্স থেকে ফার্স্টে এটা সাবট্রাক্ট করতে। ইফ ইউ ওয়ান্ডার স্যার এটা কেন করতে হচ্ছে, এই মেকানিজমটা আমি জানি না, দ্য প্রসেসটা বলে দেওয়া আছে, এটাও তোমাদের সিলেবাসের জন্য দরকার নাই, বুঝানোর জন্য আমি দেখাচ্ছি। ফার্স্ট উই ডিডাক্ট 20 ফ্রম অল দ্য বক্সেস অ্যান্ড দেন উই ডিভাইড অল দ্য বক্সেস বাই 3 অ্যান্ড উই আলটিমেটলি গেট দিস নাম্বারস 3 4 8 5. দিস টেলস আস যে কোন জায়গাতে কোন টিস্যুটা আছে। এখন কথা হচ্ছে আমার হিউম্যান ব্রেনের একটা স্লাইসকে যদি হাফ সেন্টিমিটার সাইজে ভাঙা হয়, ঠিক আছে, এদিকে মনে করো হচ্ছে 8 সেন্টিমিটার স্পেস, 8 সেন্টিমিটার তো এইটুক, এদিকে মনে করো হচ্ছে 15 সেন্টিমিটার, এদিকে হচ্ছে 15 সেন্টিমিটার, তার মানে এদিকে হচ্ছে 30টা বক্স, এদিকে হচ্ছে 30টা বক্স। সো 30 30 900 বক্সেস ফর এ হাফ সেন্টিমিটার থিকনেস। এটা হচ্ছে একটা 2 dimensional layer, and then along this axis we're going to stack up all of those layers and we're going to recreate the total human head. But এই হিউম্যান হেডের সাইজ হবে অনেক কিউবিক বড় বড়, বিকজ I was talking about হাফ সেন্টিমিটার বাই হাফ সেন্টিমিটার কিউব। হাফ সেন্টিমিটার কিউব কিন্তু অনেক ছোট না, ইউ নট গোনা গেট ভেরি প্রিসাইজ ডেটা। একটা টিউমার এত বড় দেখা যাবে, হয়তো টিউমারটার সাইজ হচ্ছে এইটুক। সো তোমার অ্যাপ্রোপ্রিয়েট ডেটা পাওয়ার জন্য তোমার এই স্ক্যানের ভোক্সেলের সাইজ অনেক কি হতে হবে? ছোট হইতে হবে। ভোক্সেলের সাইজ যত ছোট হবে কম্পিউটেশনের ডিফিকাল্টি তত কি হবে? বেশি হবে। বাট রিপ্রোডিউস যে 3 dimensional ইমেজ সেটা তত কি আসবে? অ্যাকুরেট আসবে। হ্যাঁ, ইমেজটা বানায় স্কেল করা যায়, বাট অরিজিনাল ইমেজটা যদি অনেক বেশি পিক্সেলেটেড থাকে, স্কেল করলে তো তুমি ওই ছোট বক্সগুলো বড় হবে। মানে ইউ ক্যান জুম ইন বাট ইউ আর নট গোনা গেট মোর ডেটা আউট অফ ইট। ছোট থাকলে জুম করে তুমি বেশি দেখতে পারবা, বাট টু বিগিন উইথ যদি বড় থাকে, চাঙ্ক অফ ডেটা থাকে, তাহলে তো লাভ নাই। কথা বুঝছো না? বুঝো নাই? এক্স্যাক্টলি শাবাশ। সো এটাই হচ্ছে সেই জিনিসটা যে কিভাবে আমরা 2 dimensional লেয়ারের ইমেজ করাবো, সেগুলোকে স্ট্যাক করে আমরা একটা 3 dimensional এনভায়রনমেন্ট বানাই, এবং সেই 3 dimensional এনভায়রনমেন্ট থেকে আলটিমেটলি নেসেসারি কিছু স্লাইস দিয়ে আমরা এই জিনিসটা দেখাই। মনে করো হচ্ছে বডিতে, ব্রেনের ভিতরে মনে করো একটা লিজিয়ন আছে বা একটা টিস্যু আছে বা একটা টিউমার হয়েছে বা একটা স্ট্রোক করা থেকে একটা ব্লাডের ক্লট আছে যার জন্য পেশেন্ট কোমায় পড়ে আছে, সেটা সাইজ মনে করো হচ্ছে 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার। সো what the doctors are gonna give, they're gonna give all the section views of the entire depth, যে মাথার কোন জায়গা থেকে শুরু হয়ে কতটুকু পর্যন্ত আছে পুরোটুকুই দেখা যাবে। So you're basically gonna see these things slowly becoming larger and then slowly becoming smaller, and that gives you a precise location data যে কোথায় তোমার সেই প্রবলেমটা আছে, which would otherwise be impossible to understand by a 2 dimensional X-ray.
সো সিটি স্ক্যান ইজ বেসিকলি এক্স-রে ডান 4 টাইমস। 4টা ডিফারেন্ট ডিরেকশন থেকে আমরা স্ক্যান করছি, এই যে উপর থেকে একবার হয়ে গেল। না, ওই যে স্কালের মধ্যে দিয়ে পেনিট্রেট করলো, তারপর ব্রেন টিস্যু দিয়ে পেনিট্রেট করলো, তারপর এই টিস্যু দিয়ে পেনিট্রেট করলো, তারপর এইটা দিয়ে পেনিট্রেট করে ভেতরে চলে গেছে। সো তুমি এদিক থেকে একবার স্ক্যান করছো, এই থেকে একবার স্ক্যান করছো, এই থেকে একবার স্ক্যান করছো, তারপর এই থেকে একবার স্ক্যান করছো। 4টা ডিফারেন্ট স্ক্যান ডেটা থেকে তুমি বের করছো যে এই জায়গার এক্সাক্ট অ্যাবজর্পশন ভ্যালুগুলো কত, এই জায়গার অ্যাবজর্পশন ভ্যালুগুলো কত, এই জায়গার অ্যাবজর্পশন, সবগুলো জায়গার এক্স্যাক্টলি ইন্ডিভিজুয়াল অ্যাবজর্পশন ভ্যালুগুলো জানো। অ্যান্ড টিপিক্যাল ব্রেন টিস্যু অ্যাবজর্পশন ভ্যালু তো আমরা জানি, যেটা স্ট্যান্ডার্ড। That's the whole point. We are going to provide the extra beam over here, which has a stronger penetrating power than a regular skull. So regular skull যে thickness, এইটা 100% অ্যাবজর্ব করতে পারবে না, আমরা ওইরকম স্ট্রেংথের এক্সট্রা বিম এখানে পাঠাবো। সো দ্যাট এক্স্যাক্টলি একটু বেশি না, সিগনিফিকেন্টলি বেশি, কারণ এদিক থেকে পাস করে ব্রেনের মধ্যে দিয়ে পাস করে ওই পাশে স্কাল দিয়ে আবার ওইদিকে বাইরে দিতে হবে। বিকজ আলটিমেটলি যদি ওই পাশ দিয়ে বের না হয়, তাহলে আমি এখানে তাহলে আমি এই পজিশনে এসে ডিটেক্ট করবো কি? এই পুরোটুকু যদি মাথা হয়, মানে এই পুরোটুকু যদি পারসেপশনের মাথা হয়, এই স্কাল দিয়ে ঢুকে কিছু অ্যাবজর্ব হবে, ব্রেনের মধ্যে দিয়ে পাস করে যাবে, এই স্কালে কিছু অ্যাবজর্ব হবে, তারপর রিমেনিং আমার আবার এখানে কি হইতে হবে? ডিটেক্ট হইতে হবে। এক্স্যাক্টলি। সো ওই মেকানিজম থেকে আমরা ইন্ডিভিজুয়াল লোকেশনগুলোর অ্যাবজর্পশন ভ্যালুগুলোকে অ্যাসাইন করতে পারতেছি, এন্ড দেন উই ক্যান আর্টিফিশিয়াল ইন দ্য সফটওয়্যার এনভায়রনমেন্ট রিক্রিয়েট দ্য হোল থিং। এবং এটার জন্য মানুষ এই স্ক্যান মেকানিজম বের করছে, এরকম সেন্সিটিভ ডিটেক্টর আবিষ্কার করছে, অ্যান্ড তারপর হচ্ছে সেই সফটওয়্যার লিখছে, তারপর সেই ক্যালকুলেশন করছে, অ্যান্ড দেন দ্যাটস হোয়াট সিটি স্ক্যান ইজ অল অ্যাবাউট। বুঝে গেছে? মেক সেন্স? সিটি স্ক্যান অনেক সময় ক্যাট স্ক্যানও বলে, আই ডোন্ট নো ওয়াই, বাট অনেক সময় বলা হয়। সো এই টোটাল গ্রিন কালারের জিনিসটা তোমাদের সিলেবাসে নাই, বাট দিস ইজ, আমি যে কারণে আমি জিনিসটা তোমাদের দেখাইলাম টু মেক সেন্স অফ হোয়াট দিস লাইন মিনস। এই লাইনটা এখন আরেকবার পড়েন, পরে দেখেন এই লাইনটা পারফেক্টলি বোঝা যাচ্ছে কিনা, কারণ এই লাইনটা অ্যাকচুয়ালি কনস্ট্রাকটিভলি লিখতে পারতে হবে। Computer tomography scanning process produces a 3D image of an internal structure by first combining multiple X-ray images taken in the same section from different angles to obtain a 2D image of the section. Then repeating this process along an axis and combining 2D images of multiple sections. Make sense? সো এই হচ্ছে সিটি স্ক্যানের বেসিক আইডিয়া। তোমাদের সিটি স্ক্যানের জন্য এটুকু বুঝলেই হবে, তোমাদের ক্যালকুলেশনের পার্টটা এখন আর সিলেবাসে নাই, সো এটা নিয়ে বদারেশন করা লাগবে না। ওয়ার্কশিট এই ধরনের কোশ্চেন আসলে এগুলো স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই। রিসেন্ট ইয়ারে এই কোশ্চেনগুলো নাইও প্র্যাকটিক্যালি স্পিকিং, সো আমরা রিসেন্ট ইয়ার থেকে আরো কিছু কোশ্চেন দেখবো যে সিটি স্ক্যান থেকে আসলে কি ধরনের কোশ্চেন আসে। লাস্ট যে জিনিসটা আমরা আজকে ক্লাসে দেখবো সেটা হচ্ছে পিটি স্ক্যানিং বা পেট স্ক্যানিং। পেট স্ক্যানিং স্ট্যান্ডস ফর পজিট্রন এমিশন টোমোগ্রাফি। পজিট্রন এমিশন টোমোগ্রাফি, পেট স্ক্যান। পেট স্ক্যানিং অ্যাকচুয়ালি কি হইতেছে সেটা আমি আগে তোমাদের ইন জেনারেলি বুঝাই, তারপর পুরো জিনিসটা আমি আস্তে ধীরে বুঝাবো। ফার্স্ট থিং হচ্ছে এটা এরকম, লেটস সে আমরা বডির কোন একটা জায়গাতে ক্যান্সার সেল আছে কিনা সেটা ডিটেক্ট করতে যাচ্ছি। পেট স্ক্যানের প্রাইমারি পারপাসটা হচ্ছে ক্যান্সার সেল ডিটেক্ট করা। এখন ক্যান্সার সেলের একটা ডিফল্ট প্রপার্টি হচ্ছে দ্যাট দে হ্যাভ এ টেন্ডেন্সি টু আন্ডারগো সেল ডিভিশন মোর র্যাপিডলি দেন দ্য রেস্ট অফ দ্য টিস্যুস। ক্যান্সার সেল অনেক ফাস্ট কি করে, বড় হয়। টু অ্যাচিভ দ্যাট দে রিকোয়ার এ লট অফ নিউট্রিয়েন্টস, নেমলি গ্লুকোজ। সো বডির কোনো জায়গায় যদি ক্যান্সার টিস্যু থাকে, the tendency is that those cancer tissues are going to harbor or store a huge amount of glucose because of the upcoming cell division that is about to happen. এটা হচ্ছে ক্যান্সার টিস্যুর একটা ডিফল্ট প্রপার্টি। বডি যা গ্লুকোজ থাকবে, ক্যান্সার টিস্যু কন্টিনিউসলি কি করবে, সেই গ্লুকোজগুলো অ্যাবজর্ব করতে থাকবে। এবং এটা একটা রিজন যে ক্যান্সার পেশেন্ট কেন আস্তে আস্তে মারা যায়, বিকজ ক্যান্সার টিস্যু কন্টিনিউসলি সব গ্লুকোজ খাইতে থাকে এবং বডির অন্যান্য অর্গানে গ্লুকোজ ডেলিভারি কমে যায়। আর পেশেন্ট যদি ডায়াবেটিস থাকে তাহলে তো কথাই নেই, তুমি তাকে ইচ্ছা করে বেশি মতো মিষ্টি খাওয়াতে পারবা না। সো ব্লাডের রেগুলার গ্লুকোজ লেভেল বেশিরভাগগুলো কনজিউম করছে কে, ক্যান্সার সেল। আর ওইদিকে ডায়াবেটিস থাকার জন্য তুমি তাকে এক্সট্রা গ্লুকোজ খাওয়াতে পারতেছো না, বিকজ ডায়াবেটিস বেড়ে গেলে সে আবার ইমিডিয়েটলি মারা যাবে। সো প্রবলেম। সো গেটিং টু দ্য বটম, সো ক্যান্সার সেল একটা ডিফল্ট প্রপার্টি হচ্ছে দে আর গোনা ট্রাই টু অ্যাকুমুলেট গ্লুকোজ। এই গ্লুকোজ অ্যাকুমুলেট করার প্রসেসটাকে যদি আমরা এক্সটার্নালি কোনোভাবে ডিটেক্ট করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই লোকেশনে ক্যান্সার সেল আছে। মনে করো আমার পুরো বডিতে, মনে করো হাতের এই জায়গাতে মনে করো কিছু ক্যান্সার সেল গ্রোথ হয়েছে, ঠিক আছে। এটা আমি বের করতে যাচ্ছি,
এখন আমি এক্স্যাক্টলি জানি না, মনে করো আমার কোন একটা ব্লাড টেস্টে আমার কার্সিনোজেনিক সেটা কম্পাউন্ড পাওয়া গেছে, আমি জানি যে বডির কোথায় আমার ক্যান্সার সেল আছে, বিকজ দেয়ার ইজ নো ভিজিবল সিমটম যে আমার বডির কোথাও ক্যান্সার সেল গ্রোথ হয়েছে কিনা। তখন পুরো বডির যে কোনো জায়গাতে ক্যান্সার থাকতে পারে। কথা বোঝা যাচ্ছে? যেটা আমরা বের করবো কিভাবে? প্রসেসটা হচ্ছে এরকম, প্রথমে পেশেন্টকে সিগনিফিকেন্ট একটা ডিউরেশন গ্লুকোজ না খাওয়ায় রাখা হয়। সো ভাত বাদ, কার্বোহাইড্রেট বাদ, শুধু পানি বা হচ্ছে স্যালাইন। As a result, there is a huge scarcity of glucose in the body. Then the person is injected through saline a very special glucose solution which is called FDG. FDG stands for fluorodeoxyglucose. This is one of the most easily absorbable glucose format. এটা জিনিস তোমরা বুঝো, আমাদের হিউম্যান বডিতে, অ্যাকচুয়ালি হিউম্যান বডিতে না, সব লিভিং অর্গানিজমে গ্লুকোজ কিন্তু অনেক ডিফারেন্ট ফর্মেটে অ্যাবজর্ব হয়। there is sucrose, there is cellobiose, there is amylose, there is amylopectin, and then cellulose তো আমরা অ্যাবজর্ব করতে পারি না, but plants can produce it, not process, produce it. So FDG is one of the easily absorbable type of glucose molecules. FDG তে একটা ফ্লুরিন অ্যাটম থাকে, ফ্লুরোডিঅক্সিগ্লুকোজ। এই যে এফডিজি যে সলিউশনটা পেশেন্টের বাড়িতে আমরা স্যালাইন দিয়ে ঢুকাই, এই সলিউশনটা খুব স্পেশালি প্রডিউস করা হয় বাই রিপ্লেসিং অল দ্য রেগুলার ফ্লুরিন অ্যাটম বাই রেডিওঅ্যাক্টিভ ফ্লুরিন। নর্মাল ফ্লুরিন হচ্ছে ফ্লুরিন 19, বাট এই ফ্লুরিনটা আমরা দিই হচ্ছে ফ্লুরিন 18। ফ্লুরিন 18 হ্যাপেন্স টু বি এ বেটা প্লাস এমিটার। এইটার বেটা পজিটিভ দিকে হয়। বেটা পজিটিভ দিকে মানে হচ্ছে রিঅ্যাকশন হচ্ছে এরকম, খেয়াল করেন, এই যে fluorine 18 can spontaneously undergo oxygen 18, and in this process is going to emit one positron, and তার সাথে একটা নিউট্রন বের হবে। এই রিঅ্যাকশন আমরা পজিট্রন নিউট্রন রিঅ্যাকশন আমরা এস এ পড়ছি, রাইট? যখন এই পজিট্রনটা বের হয়, পজিট্রনটা হচ্ছে ইলেকট্রন অ্যান্টি পার্টিকেল। সো পজিট্রনটা বের হয়ে তার আকাশে বাতাসে ঘুরতে পারবে না, বিকজ ইটস গোনা ইমিডিয়েটলি ইন্টারঅ্যাক্ট উইথ এ electron, because body is filled up with electrons, অনেক ইলেকট্রন আছে, and immediately it's going to undergo the process of annihilation. Annihilation যখন হবে, the two positron electron are going to combine into two gamma photons, and that annihilation process is going to be bound by some conservation properties. কি কি conservation properties? এই যে conservation properties, annihilation process এ চার্জ কনজার্ভ হবে, mass energy কনজার্ভ হবে, এগুলো আমরা নিউক্লিয়ার চ্যাপ্টারে পড়ছি, রাইট? এবং মোমেন্টাম কনজার্ভ হবে। হোয়াট ইজ রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট ফর আস ইজ দিস মোমেন্টাম থিং। মোমেন্টাম কনজার্ভ হওয়ার মানে হচ্ছে, হ্যাভ এ লুক অ্যাট মি, দুইটা, একটা পজিটিভ একটা ইলেকট্রন যে লোকেশনে মার্জ হয়ে গামা ফোটন প্রডিউস করবে, যে দুইটা গামা ফোটন প্রডিউস হবে, দোজ টু গামা ফোটনস মাস্ট পারফেক্টলি এমিট অ্যাওয়ে ফ্রম ইচ আদার ইন এক্সাক্ট অপোজিট ডিরেকশন। এটা পসিবল না যে একটা গামা ফোটন এদিকে একটা গামা ফোটন এদিকে প্রডিউস হবে, তাদের ডিরেকশন সবসময় কি হবে? পারফেক্টলি অপোজিট টু ইচ আদার হবে। এবং এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিসের কি ইনফরমেশন। কিভাবে? লেট মি শো ইউ। একটা ছবি দেখাই। আচ্ছা, এই ইমেজটা ভালো, যেটা সেভ করতে বলবে কেন ভাই? আচ্ছা সেভ করি, কি আর করা। এটা হচ্ছে 970 work, full portion compilation, and then remote sensing, notes save করলাম। গুড। এই ইমেজটা দেখো, মনে করো পেশেন্টের মাথার ভিতরে এই জায়গাতে হচ্ছে আমাদের টিউমার আছে, রাইট, রেডিয়েটিভ টিউমার। শুধু যে এখানে টিউমার থাকবে ব্যাপারটা এরকম না, মনে করো এখানে টিউমার আছে। তো এখান থেকে যখন আমাদের গামা ফোটন প্রডিউস হবে, গামা ফোটনস আর গোনা হ্যাভ আ হাই অ্যামাউন্ট অফ পেনিট্রেটিং পাওয়ার। সো গামা ফোটন বডির ভিতরে অ্যাবজর্ব হবে না, স্কাল বলো টিস্যু বলো, এটা পেনিট্রেট করে বের হয়ে যাবে, বেডের ভিতরে বের হয়ে গিয়ে অপোজিট সাইডের দুইটা গামা ফোটন ডিটেক্টরে গিয়ে ডিটেক্ট হবে। এই যে পুরো রেডিয়াল যে স্ট্রাকচার দেখছে, এখানে যে ব্লু কালারের যে রেক্ট্যাঙ্গুলার আছে না, সবগুলো হচ্ছে গামা ফোটন ডিটেক্টর মেকানিজম। পেশেন্টকে আমরা এরকম একটা হলো স্ট্রাকচারের মধ্যে ঢুকাই, যে হলো স্ট্রাকচারটা দেখতে হচ্ছে এইরকম। পেশেন্টকে এর ভিতরে ঢুকাবো, এইটা সব দিকে কি দেওয়া আছে? gamma photon detector দেওয়া আছে, and those detectors are gonna be detecting the gamma photons in this manner. এই ইমেজটা একটু বের করি, দেখেন, মনে করেন এই জায়গা থেকে আমাদের গামা ফোটন বের হচ্ছে। এন্ড ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে যখনই আমাদের গামা ফোটন হয়ে গেল,
দেখাই দিচ্ছে, এক মিনিট। এই যে যখনই আমাদের এইখানে একটা গামা ফোটন ডিটেক্ট হবে, ইমিডিয়েটলি তার অপোজিট সাইডে কোনো একটা পয়েন্টে গামা ফোটন ডিটেক্ট হবে। মনে করো আমাদের এই লোকেশন এবং এই লোকেশন, এই দুইটা ডিটেক্টরে সাইমালটেনিয়াসলি একই সময়ে দুইটা গামা ফোটন ডিটেক্ট হয়েছে। তার মানে দিস টু গামা ফোটনস ওয়ার প্রডিউসড এট দ্য সেম ইনস্ট্যান্স। তার মানে যেই অ্যানিহিলেশন প্রসেস থেকে এই গামা ফোটনটা প্রডিউস হয়েছে, দ্যাট গামা ফোটন মাস্ট হ্যাভ বিন প্রডিউসড এনিহোয়ার অ্যালং দিস স্ট্রেট লাইন, তাই না? এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে, এখানেও হইতে পারে। এই স্ট্রেট লাইনের মধ্যে কোনো না কোনো এক জায়গাতে হয়েছে, বিকজ দ্য গামা ফোটন ওয়াজ প্রডিউসড ইন দিস ওয়ে। অ্যান্ড যদি আমাদের এইখানে যদি ক্যান্সার টিস্যু থাকে, তাহলে এখানে এফডিজি অনেক বেশি অ্যাকুমুলেট হবে। সো এই লোকেশন থেকে বারবার কি হবে, অনেক বেশি পরিমাণে কি হবে, গামা ফোটন রিলিজ হতে থাকবে। বডির অন্য জায়গা থেকেও হবে, বাট এইখান থেকে এমিট হবে অনেক বেশি। সো হোয়াট দ্য সফটওয়্যার ইজ গোনা ডু ইজ গোনা ড্র অল অফ দোজ স্ট্রেট লাইন্স, যেই ডিটেক্টরগুলোর মধ্যে দিয়ে আমাদের ডায়াগোনালি সবচেয়ে বেশি নাম্বার অফ গামা ফোটনসগুলো পাস হয়েছে। অ্যান্ড ইভেনচুয়ালি ইফ দেয়ার ইজ ক্যান্সার গ্রোথ, many of those lines, not all many of those lines are gonna have a common focus point. ওই ফোকাস পয়েন্টে কি আছে, ক্যান্সার সেল আছে। আর যদি বডিতে ক্যান্সার সেল না থাকে, তাহলে বডির সব জায়গা থেকে অলমোস্ট ইউনিফর্মলি গামা রেডিয়েশন বের হবে, তোমার স্পেসিফিক কোনো ফোকাস পয়েন্ট থাকবে না। তার মানে পেশেন্টের ভিতরে কোনো ক্যান্সার সেল নাই। টেকনিকটা বুঝা গেছে যে আমরা আসলে কি করতেছি, আমরা আসলে অনেকগুলো লাইন প্লট করছি। এই জন্যই এখানে আমাদের ইমেজটা দেওয়া ছিল এরকম, যে দেখো পেশেন্টের বডি এখানে, পিটি ট্রেসারটা এখানে জমা হয়েছে, এখান থেকে স্ট্রেট লাইনে প্রডিউস করতেছে, এবং এই সবগুলো স্ট্রেট লাইন যখন আমরা পরে ইমেজ জেনারেশন ইউজ করতেছি, এই লোকেশনে আমরা বলতেছি এখানে হচ্ছে আমাদের ক্যান্সার সেল। আর যদি কোনো স্পেসিফিক ফোকাস না পাওয়া যায়, তাহলে বডিতে ক্যান্সার। আর যদি 2-3টা ফোকাস পাওয়া যায়, তার মানে বডির ভিতর ক্যান্সার সেল অলরেডি ছড়ায় পড়ছে। না, নট নেসেসারি প্রিসাইজ সাইজ। প্রিসাইজ সাইজ বের করতে হলে তোমার অন্য কোনো, তোমার তখন ওই লোকেশন, ওই স্পেসিফিক লোকেশনের সিটি স্ক্যান করা লাগবে। ওই যে বললাম যে মনে করো আমার বডির কোনো একটা ব্লাড টেস্টে মনে করো ক্যান্সারের একটা এলিমেন্ট পাওয়া গেছে, কিন্তু বডিতে কোথায় ক্যান্সার আছে বোঝার কোনো উপায় নেই, বিকজ দেয়ার ইজ দ্য ফিজিক্যাল সিমটম দ্যাট হ্যাজ বিন এক্সিবিটেড। তখন আমার পুরো বডির তখন হচ্ছে এই সিস্টেমে পেট স্ক্যান করা লাগবে। তারপর মনে করো ডিটেক্ট করলাম যে ঠিক আছে বডির এই জায়গাতে ক্যান্সার গ্রোথ হওয়ার পসিবিলিটি আছে, দেন দ্য ডক্টরস আর গোনা প্রেসক্রাইব সিটি স্ক্যান। সিটি স্ক্যান করে তারা দেখবে যে এটা আসলে সাইজে কত বড়, অপারেশন করা যাবে কিনা। যদি অপারেবল হয়, দেন দে কাট ওপেন অ্যান্ড রিমুভ দ্যাট টিস্যু অ্যান্ড আন্ডারগো দ্য নেসেসারি কেমোথেরাপি অর রেডিওথেরাপি অ্যাজ নেসেসারি। আর যদি অপারেশন করার পছন্দ না হয়, তাহলে আমরা বলে যে আপনার আয়ু 6 মাস, মিষ্টি মুষ্টি যা খাওয়ার খায় নেন। এরকম হয়তো লাইক ডক্টরস গেভ, মানে হচ্ছে ইউ আর গোনা লিভ ফর 6 months and have a 6 months of happy life, then the person is aimed to be dead or expected to be dead, মানে তার হাফ লাইফ শেষ। তুমি এটা জানো না ক্যান্সার পেশেন্টদেরকে যে একটা টাইম ফ্রেম দেওয়া হয়, ইফ দেয়ার ইজ স্টেজ 3 or stage 4। আচ্ছা, নেভার মাইন্ড। বুঝছো কি বলছি? তোমার কোশ্চেন আনসার পাইছো? বিউটিফুল। এটা হচ্ছে আমাদের কম্পিউটার টমোগ্রাফি বেসিক ম্যানার। এখান থেকে কোশ্চেন কি কি আসে, কোশ্চেনগুলো একটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, পেট স্ক্যানিং এর জন্য আমাদের এই জিনিসটা মানে মিনিং প্রপারলি বুঝতে হবে। রেডিয়েটিভ ট্রেসার কি জিনিসটা একটু পড়ে দেখেন। আমি হাউকাও করার আগে এই প্যারাগ্রাফটা পুরো আস্তে আস্তে পড়েন। হেল্প yourself। না বুঝলে আমি বুঝাবো, আগে পড়ে দেখেন। বুঝা আছে? So tracer is a chemical compound in which one or more of its atoms has been replaced by radiative nuclei of the same element. So the chemical properties are exactly same. It's not going to behave as a different chemical. That
then can be used to locate or follow the progress of the compound in living tissues. So living tissue ওই কেমিক্যাল নিয়ে কি করতেছে সেটা আমরা প্রপারলি বের করতে পারবো, এবং এই রেডিটিভ এলিমেন্ট দিয়ে আরো অনেক কিছু ট্রেস করা যায়। যেমন হচ্ছে ফর এক্সাম্পল, ইফ ইউ আর ট্রাইং টু, খুব কমন একটা প্রসেস, ইফ ইউ আর ট্রাইং টু ফিগার আউট সাম ড্রাগ কার্টেল, you can line some dollars with radiative trace element, প্রিন্ট করে যে ইঙ্কটা দিয়ে সেই ইঙ্কে মনে করো তুমি স্পেসিফিক কিছু রেডিটিভ এলিমেন্ট ইউজ করে দিলা, এন্ড দেন ইউ ক্যান ফিগার আউট যে এই ডলারটা কোন কোন ফিজিক্যাল লোকেশন দিয়ে ঘুরে ঘুরে আসছে by having appropriate detectors in different locations. Then you can have a physical measurement যে actually এই ড্রাগ মানি কোন কোন জায়গা দিয়ে ঘুরতেছে, so then you can have your operations planned. Not common in Bangladesh. বুঝা আছে কি বলছি? সো ট্রেসারের ডেফিনেশনটা আসে, ট্রেসারে এখানে অনেক কথাবার্তা বলে দেওয়া আছে, ডিফারেন্ট কাজে ডিফারেন্ট ট্রেস ইউজ করা হয়। ট্রেসারের কিছু বেসিক প্রপার্টি হচ্ছে আমরা ট্রেসার হিসেবে এমন এলিমেন্ট ইউজ করবো যেগুলোর প্রেফারেবলি হবে হচ্ছে গামার সোর্সেস, কারণ আলফা বা বেটা প্রডিউস করলে সেগুলো বডি থেকে বাইর হবে না, ডিটেকশন করা যাবে না, আলটিমেটলি তারা হচ্ছে বডির মধ্যে ক্যান্সার বা টিউমার গ্রোথ করবে। এটা হচ্ছে প্রাইমারি একটা জিনিস, যেহেতু বডির ভেতরে আমরা ঢুকাচ্ছি এই টিস্যু এই কম্পাউন্ডটাকে। 2 নম্বর একটা জিনিস হচ্ছে যে ডিফারেন্ট পারপাসের জন্য ডিফারেন্ট ট্রেসার ইউজ করা হয়। ফর এক্সাম্পল, ক্যান্সার গ্রোথের জন্য আমরা fluorine 18 ইউজ করতেছি fluorodeoxy glucose. If you consider some other elements, for example, the other frequently used tracer include iodine 131 for thyroid conditions, iron 59 for spleen metabolism, potassium 42 for blood composition. এখানে আছে technetium 99 to detect abnormality activity in the bone metabolism. So কারো যদি বোন ক্যান্সার বা ব্লাড ক্যান্সার ডিটেক্ট করতে হয় তখন আমরা technetium 99 দিয়েও চেক করতে পারি। ঠিক আছে? এন্ড দেন তারপর হচ্ছে ওই বাকি পুরো প্রসেসটা কিভাবে কাজ করে সেটা এখানে ডিটেইলসে লেখা আছে। ক্যালকুলেশনে আমাদের E=12 স্কয়ারের কিছু ফর্মুলা দেওয়া আছে। পেট স্ক্যানারের কিভাবে কাজ করে, যে পেট স্ক্যানারের স্ক্যান থেকে আমরা একটা জায়গাতে ক্যান্সার টিস্যু পাইছি, এখানে এইটা হচ্ছে সেই ফোকাস পয়েন্ট যেখান থেকে মানে দিস ইমেজ ইজ বেসিক্যালি শোয়িং ইউ যে হাইপোথেটিক্যালি না, মানে ইফ ইউ ড্র অল দ্য স্ট্রেট লাইনস কোন লোকেশন থেকে সবচেয়ে বেশি অ্যামাউন্ট অফ রেডিয়েশন হয়েছে, যেখান থেকে কম হয়েছে বা অ্যাভারেজ হয়েছে সেগুলো ব্লু এবং গ্রিন দেওয়া আছে, যেখান থেকে সবচেয়ে বেশি রেডিয়েশন হয়েছে সেই লোকেশনগুলোকে ইয়েলো বা রেড দেওয়া আছে। দিস ইজ অ্যান আর্টিফিশিয়ালি কালার্ড ইমেজ, বডির মধ্যে এরকম কোনো কালার নাই, বাট রেডিয়েশনের অ্যামাউন্টটাকে আমরা ডিফারেন্ট পিক্সেল কালার দিয়ে আর্টিফিশিয়ালি কালার করে বোঝাচ্ছি যে এই জায়গাতে তার ক্যান্সার গ্রোথ হওয়ার প্রবাবিলিটি আছে। মেক সেন্স সো ফার? থ্যাংক ইউ ভেরি মাচ।